সো সাইকেল 2 যেটা সেটা হচ্ছে সাইকেলটা আমি ওপেন করি। সো এখানে বলতেছে যে কোয়ারি থাকতে হবে সাইকেল 2 থাকতে হবে, আর হচ্ছে যেটা মাত্র নামাইলাম এটা থাকতে হবে। ওকে, সো এটা করে ঠিক আছে। সো সাইকেল 2 ক্যারোসেল ডট ইংরেজি, সো তিনটা জিনিস চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে যে এখান থেকে ডাটা ক্লাস স্লাইড শো এই ডিপগুলো সরায়, এগুলো সরাই ফেলি। এগুলো সরাই জাস্ট কপি করে এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাইকেলটা একটু রান দিই, দেখি প্রথমটা রান হচ্ছে কিনা। রান হচ্ছে না, তার মানে এখানে কিছু একটা ভেজাল আছে। ঠিক আছে, কিছু একটা তো ভেজাল আছে। আমি কাজ করি, সাইকেলটা উঠাই দিই, সাইকেল ক্যারোসেলটা হচ্ছে না, তার মানে এই সাইকেল দুটো কাজে না। হোয়াইট ওয়াটার বুঝছেন, এটা কোনো কাজের না, কিন্তু যা বোঝা গেল যে এটা মেবি কাজ করে না, নাহলে তো এরকম হওয়ার কথা না। ঠিক আছে, তোমার যে কোয়ারি ছাড়া তো কোনোটাই কাজ করবে না, তারপর চেক করে দেখতে হবে। ঠিক আছে, কোনোটাই কাজ হচ্ছে না, তো এটা আসলে কাজের না, তো বাদ দিয়ে দেন, এটা ইউজ করেন না। যে কোয়ারি সাইকেল যে ক্যারোসেলটা আছে এটা ইউজ করা দরকার। এটা ইউজ করা দরকার নেই। ওকে ভাইয়া। এই অবস্থা, কি জানি বলতেছিল, দাঁড়ান, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আর কত হোয়াইটটা এই যে আসছে, হাইটটা অনেক বেশি হয়ে গেছে। এরা নিজেরা উল্টা পাল্টা দিয়ে রাখছে, এই দেখেন ওরা দিয়ে রাখছে সে শুধু স্লাইড শো, বাট বেসিক্যালি এটা হবে সাইকেল ড্যাশ স্লাইড শো। আচ্ছা ভাইয়া। চলে আসছে, ঠিক আছে, বুঝছেন। জি ভাইয়া। সো ওরাই থ্যাংক ভুল ইউ। দিয়ে রাখছে আর কি, এখানে একটু ভুল দিয়ে রাখছে, স্লাইড শো দিয়ে রাখছে, বাট বেসিক্যালি এটা স্লাইড শো না হবে। এই যে স্লাইড শো দিয়ে রাখছে, এগুলো সবগুলাতে যখন দিবেন তখন এখানে সাইকেল ড্যাশটা দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ আগেরটা সাইকেল ড্যাশ ছিল, তো ওরা মেবি এটা চেঞ্জ করতে ভুলে গেছে। ওকে ভাইয়া। সেটা দিয়ে দিন, তাহলে হয়ে যাবে, সাইকেলটা চলে আসবে। না, এখানে নিচে কি কি জানি আছে, এগুলো তো দেখি, যেমন যে টিভিএস নেক্সট, ঠিক আছে, সেগুলো একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো বুঝলাম ব্যাপারগুলা। আর আউল ক্যারোসেল ইউজ করলে তো ইজিলি হয়ে যাচ্ছিল, তাই না? আউল ক্যারোসেলে তো আমাদের সেরকম কিছু না, জাস্ট এখানে জাস্ট টেক্সটটা দিয়ে দিতে হয়েছে, টেক্সটটা এক একটা নিচে এক একটা টেক্সট, টেক্সট দিয়েই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে, তাই তো? টেক্সট দিয়ে, এই স্লাইডারগুলো জানতে হবে, হ্যাঁ, কিভাবে কাজ করে জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা।
যদি ঠিকমতো যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে। তো যাই হোক, তো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাজ করতে হবে যেটা হচ্ছে, আচ্ছা যাই হোক, আর বাকি কেউ করতে পারিনি তাই তো, এই হচ্ছে অবস্থা। এটা যদি হয় তাহলে খবর আছে। ভাই করছি তো। কে করছে? ভাই মনোয়ার। কই করছেন, দেখান নাই কেন? ওই যে আপনি শুরু করলেন, আমার ওই যে কয়টা ছবি নিব ওটা নিয়ে একটু কনফিউশন ছিল। 4টা আইটেম দিয়ে আসতেছিল না, স্লাইড হচ্ছিল না। তা বাড়াই নিতেন, বাড়াইলে হয়ে যেত কাজটা। এখন বাড়াইছি ভাই, দেখাবো? দেখান। ঠিক আছে, ওকে, ভালো হয়েছে। ভাই আমি 4টা স্লাইড করছি, ওটা কেটে কি 5টা কেটে 4টা দিছি। দেখি, দেখা যাচ্ছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে যেভাবে করে আমরা করতে পারতেছি, আচ্ছা তো যেটা হচ্ছে প্ল্যান সেটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে গ্রাফিক্সের সম্পর্কে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, তো সেই ক্লাসটা এখন হবে গ্রাফিক্স ডিজাইন ও গ্রাফিক্সের বলতে বেসিক্যালি ফটোশপের উপর একটা ক্লাস হবে, যেখানে হচ্ছে আমাদের টুলস সম্পর্কে জানা হবে এবং টুলসগুলোতে কি কাজ করা যায়, ছোটখাটো কিছু এক্সাম্পল, সেসব টুলস দিয়ে কি হয় না হয়, পুরো আর কি ফটোশপের উপর একটা ছোট একটা বেসিক একটা ক্লাস। তো রাজিন তাহলে শুরু করে দেন। ঠিক আছে ক্লাস রেকর্ডিং চলতেছে, সমস্যা নাই, আমার হচ্ছে আমার রেকর্ডেই চলতে থাকুক, আপনি জাস্ট স্ক্রিন শেয়ার অন করুন। ঠিক আছে 1 মিনিট। ঠিক আছে। ভাই আপনার রেকর্ডে কি সাউন্ড আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে, ও যে যা বলবে তাই তো। আপনার কেন, আপনাদের কথা শুনেন না যখন আপনার কথা বলি? আরো জোরে শোনা যাবে অন্য কেউ বললে, স্পষ্ট হ্যাঁ শোনা যাবে। সমস্যা নেই। স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে তাহলে ফটোশপে শুরু করব। সবাই হয়তো ইনস্টল করে নিছেন, আমি এখান থেকে জাস্ট ওপেন করতেছি। ফটোশপে আমি আমার এটা 2019 ভার্সন। হ্যাঁ, তো কার যাদের যাদের লাগবে একটু একটু লিংক বা কিছু একটা দেওয়ার চেষ্টা করুন যে ফটোশপটা কিভাবে পাওয়া যাবে। ফটোশপ মেইনলি ভাইয়া ডাউনলোড করতে কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয় শুধু ক্র্যাক নিয়ে। হ্যাঁ, ডাউনলোডটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু পরে ক্র্যাকটা একটু ইলিগাল ভাবে এটা ইউটিউবে দেখলে মোটামুটি পাওয়া যায়। তো এটা মোটামুটি ফটোশপ আমাদের যেহেতু লাইসেন্স করা না অরিজিনালি, এই কারণে এই পর্যন্তই দেখাবে, এরপরে মানে আসে না। তো এই ক্ষেত্রে আমরা মানে যদি লাইসেন্স থাকতো তাহলে এই জায়গায় কিছু বক্স দেখাইতো এবং রিসেন্ট কি কাজ করা হয়েছে ওগুলো দেখাইতো। সো এখন এই অন্যান্য সফটওয়্যার মতো এটাও আমরা দুইভাবে কাজ করতে শুরু করতে পারি। একটা হচ্ছে ওপেন করে একটা নিউ ডকুমেন্ট তৈরি করে। তো ফার্স্টে এখান থেকে যে নিউ গেলে নিউ ডকুমেন্ট তৈরি হবে এবং যে ওপেন করি তো ওপেন তৈরি হবে। তো মেইনলি আমাদের সম্ভবত যেহেতু ওয়েব ডিজাইনে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট হয়তো পিএসডি ফাইল দিয়ে দিবে, সেক্ষেত্রে আমাদের জাস্ট ওপেন করতে হবে। তো আর আমি একটা পিএসডি ফাইল আগে থেকে নিয়ে নিছি, ডাউনলোড করে রাখছি, আমি দেখাচ্ছি এইখানে।
আমি এটা ডাউনলোড করছি। পিএইচডি ফাইলটা অনেকটা দেখতে এরকম। নর্মালি আমরা যখন কোনো একটা এইচটিএমএল এ কাজ করি তখন শেষে এক্সটেনশন হিসেবে ডট এইচটিএমএল লিখি। সিএসএস যখন কাজ করি ডট সিএসএস দিয়ে সেভ করি, একইভাবে জাভাস্ক্রিপ্ট ডট জেএস দিয়ে সেভ করি। ফটোশপে গ্রাফিক্স ডিজাইনার যখন কাজ করে সেই ক্ষেত্রে তারা সেভ করার সময় এক্সটেনশন হিসেবে ডট পিএইচডি হিসেবে সেভ করে। পিএইচডি হিসেবে সেভ করলে যেভাবে কাজটা করতেছিল ঠিক ওই অবস্থায় সেভ হয়। আচ্ছা ভাই, যদি হ্যাঁ ভাই। হচ্ছে এআই ফরম্যাটে মানে ইলাস্ট্রেটর দিয়ে যদি ডিজাইনটা করা হয় সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম হতে পারে? এআই সেভ করার ক্ষেত্রে ওই ইলাস্ট্রেটর এআই তে সেভ হয় ডট না, সেটাই বলতেছি যে হচ্ছে প্রবলেম হবে কি যদি এআই থেকে নরমালি এআই থেকে আপনি সরাসরি ফটোশপ ওপেন করতে পারবেন, কিন্তু মানে হ্যাঁ বলেন। মানে যে হচ্ছে যে ডিজাইনটা করে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের, সেটা হচ্ছে আপনার পিএইচডি যে ফরম্যাটটা করে সেটা ফটোশপ দিয়ে করে। এই সেম ফরম্যাটটা কি এআই ডিজাইনে করা যাবে না? এআই তে করা যাবে, কিন্তু কেন করে বা করে না এটা আমি বলতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। নরমালি হয়তো ফটোশপে করে, কারণ ফটোশপটা ইউজার ফ্রেন্ডলি, বেশিরভাগ মানুষ ফটোশপটা ইউজ করতে পারে। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে আমি পিএইচডি ফাইলটা ডাউনলোড করছি, আমি ডাউনলোড করছি আমি সেটা লিঙ্কটা দিতেছি আপনাদের দেখাচ্ছি। যে এই ওয়েবসাইট থেকে আমি কিছু টেমপ্লেট নামাই নিছি, এটা দিয়ে দিতেছি। এখানে কিছু মানে একদম ওয়েব ডিজাইনিং একজন গ্রাফিক ডিজাইনার একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে সেই টেমপ্লেট ওরা দিয়ে দিছে। এই ওয়েবসাইটে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি আর কি এটা পাইছি। এই যে নর্মালি এই যে ওয়েব গ্রাফিক ডিজাইনারে এরকম একটা টেমপ্লেট ডিজাইন করে এটা ফটোশপে করছে, দেখতেছেন। তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করার পর ডাউনলোডটা জিপ আকারে আসছে, আমি আনজিপ করছি। আনজিপ করার পর এই যে এরকম ওপেন হয়েছে। এখন আমি এটা ফটোশপে ওপেন করতে পারবো। আমি এখান থেকে ওপেন করে সরাসরি ওপেন করতে পারি। সরাসরি ওপেন করে এখান থেকে আমি সিলেক্ট করে এর আমার ডাউনলোডে সবগুলি পেজই ওরা দিয়ে দিছে। এখানে আমি সেক্ষেত্রে আমি শুধু হোমটা ওপেন করি। তো ওপেন করার সাথে সাথে আমাকে এরকম দেখাবে। এটা আমি কেটে দিচ্ছি। ফটোশপে প্রথম যে সমস্যাটা সবাই ফেস করে সেটা হচ্ছে এই জিনিসগুলো একটু নড়ে যায়। এটা প্রায় সবাই ফেস করে। তারপরে দেখা গেছে কাজ ঠিক মতো করতে পারে না, বা মানে প্রথম দিকে এটা সবার একটু সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি এরকম কোনো সমস্যা হয়ে যায় বা ওপেন করার পরে আপনি একটু কাজ করতে সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজে চলে যান। উইন্ডোজতে ওয়ার্ক প্লেস দিয়ে দেন। ওয়ার্ক প্লেসে সবসময় এসেনশিয়ালটা ইউজ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমারটা অলরেডি এসেনশিয়াল আছে, তো আমি এটাকে রিসেট এসেনশিয়াল দিয়ে দেব। হ্যালো ভাই, আটকে গেছে। রাজেন আপনি মনে হয় আটকে গেছেন। প্রীতম ভাই, এটা আমাদের কি কাজে লাগবে? কোনটা? এই যে পিএইচডিটা এসেনশিয়াল কাজ রাজেন আপনি একটু সেক্ষেত্রে আবার ব্যাক করেন। পেজে কি কাজে লাগবে মানে আপনাদের যখন ইয়া করবেন, ফ্রিল্যান্সিং করবেন বা ওয়েব ডিজাইনে কাজ করবেন, আপনাকে তো পিএইচডি দিবে। হ্যাঁ, আপনি কি দিয়ে ডিজাইন করবেন? ঠিক আছে, আপনি তো পিএইচডি পাবেন এবং পিএইচডি দেখেই তো ডিজাইনটা করবেন। এছাড়া কিভাবে ডিজাইন করবেন? আমি এই ফাইলটা ওপেন করছি, এটা তো পিএইচডি ফাইল ওপেন করছি। হ্যাঁ, ওইটাই না, আপনি একটু আটকে গেছিলেন তো ওইজন্য। আবার একটু আগে থেকে বলেন। কোথা থেকে ভাই? এই যে পিএইচডি ওপেন করার পর থেকেই বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল এই জায়গা ওপেন করার পর প্রথমে যে সমস্যাটা সবাই ফেস করে সেটা হচ্ছে ওয়ার্ক প্লেসটা। অনেক সময় এই যে এরকম হয় যে আপনি কাজ করতেছেন, এটা একটু নড়ে গেছে, ঠিক আছে, বা এটা একটু সরে গেছে, বা এটা একটু সরে গেছে।
ঠিক আছে, এরকম করতে যে আপনার ওয়ার্ক প্লেসটা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে দেখা গেছে আপনার একটু বিরক্ত লাগে যাবে আর কাজ করতে অসুবিধা হবে। এই প্রবলেমটা যারা নিউবি তারা সবাই ফেস করে, আমিও করছি। সো এখান থেকে আপনার যদি এরকম সমস্যা হয়, ওয়ার্ক প্লেসে যাবেন, উইন্ডোজ থেকে ওয়ার্ক প্লেস থেকে রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন। রিসেট এসেনশিয়াল দিয়ে দিলে এটা এমন যাবে, এটা যাবে না। এটা যাওয়ার জন্য আপনাকে এখানে ধরতে হবে, ধরে এখানে দিলে একটা 4-5 দিন নীল বর্ডার চলে আসবে, সেট দিলে সেট হয়ে যাবে। তো ওয়ার্ক প্লেসে যদি আস্তে এত ফাস্ট না। আচ্ছা, বুঝতে পারছি। সরি ভাই, আসলে অভ্যাস কখনো নিয়ে নিতে এরকম ভাবে। হ্যাঁ, একটু হচ্ছে তো ভালো। আচ্ছা, তো এভাবে ওয়ার্ক প্লেসটা নষ্ট হয়ে গেলে আমরা ওয়ার্ক প্লেসটা এভাবে ঠিক করতে পারি। তো এটা ওয়ার্ক প্লেসের গেল। আমরা এই পাশে যেগুলো দেখতেছি এগুলো সব টুলস, এখানে অনেক টুলস আছে। আর এই পাশে যেগুলো দেখতেছি এখানে বিশেষ করে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে লেয়ারটা। আপনি যখনই কোনোটাতে আছেন, রাজেন ভাই, যে আপনি ইগনোর করলেন ফন্টটা, ওটা তো ইম্পর্টেন্ট ছিল, কারণ কোন ফন্ট কি ইউজ করছে সেটা যদি আমরা রিসলভ না করি বা না জানি তাহলে তো সমস্যা হয়ে যাবে। ফন্ট তো ভাই কিছু মানে করি নাই, ফন্টের ব্যাপারে কিছু বলি নাই তাহলে। ওই যে আপনি প্রথমেই ক্যান্সেল করলেন ডকুমেন্টটা ওপেন করে, সেটা বলতেছি। ও আচ্ছা, মানে আসলে ডোন্ট রিজার্ভই করতে হবে। হ্যাঁ, কারণ ওই ফটোশপের যে ফন্টগুলোর সাথে আমাদের ফন্টগুলো মিলবে না। তো আমাদের ওখান থেকে ডাউনলোড করা যাবে না? ফটোশপ থেকে ডাউনলোড করা যাবে না? না, আমাদের অপশন দেখছিলাম ফটোশপের যে ফন্টটা, এই ফন্ট কি আর আমরা এখানে ইউজ করি? আমরা কি ইউজ করি? সিএসএস এর ফন্ট আছে। ওয়ার্নিং একটা দেয় যে ফটোশপে এই ফন্টগুলো ইনস্টল করেন, তো ওখান থেকে ওটাতে পরেও চেক করা যাবে, আইড্রপার টুল দিয়ে পরেও চেক করা যাবে, তো ওটা সমস্যা নাই। আচ্ছা, তারপর আমি বলি এখানে একটু মানে আমার একটা জুম আউট আছে, আমাকে জুম ইন করতে হবে। এই ক্ষেত্রে আমি ফার্স্টে এখানে একটা জুম টুলস আছে, এটার মাধ্যমে আমি লেফট ক্লিক করে জুম করতে পারি। বাট কাজ করার সুবিধার ক্ষেত্রে আমি এখানে উপর থেকে যদি ফিট স্ক্রিনে দেই তাহলে একদম সম্পূর্ণটা সেট হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কাজ করতে সুবিধা হবে। আর আমি এই যে সাইটে এটা দিয়ে উপরে নিচে করতে পারবো। সো আর এদিকে আর কি কি টুলস আছে আমি একটু বলি। ফার্স্টে এটা একটা মুভ টুলস আছে, আপনি কোনো একটা জিনিস সিলেক্ট করলে সেটাকে মুভ করতে পারবে। যদি এই ক্ষেত্রে বলি, আর একটা জিনিস সিলেক্ট করার ক্ষেত্রে এখানে যদি অটো সিলেকশন দেওয়া থাকে তাহলে আমি যেটা ক্লিক করব সেটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এটা ক্লিক করি, আপনি যদি এই পাশটা খেয়াল করে দেখেন এখানে এই ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে আপনারা দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে এটা সিলেক্ট করতে পারি। আর এইটার কাজ কি সেটা দেখার জন্য আমার এখানে একটা চোখের মতো বাটন আছে, আমি যদি এটাকে ক্লিক করি জিনিসটা হাইট হয়ে যাবে। তার মানে হচ্ছে এইটুক দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারবো এটার মাধ্যমে। তো মুভ সিলেকশনে এটা যদি চেক করা থাকে সেই ক্ষেত্রে হবে, যদি চেক না করা থাকে তাহলে আমি যদি সিলেক্ট করি সেক্ষেত্রে সিলেক্ট হবে না। তো এটা চেক করা আছে কিনা আপনারা একটু খেয়াল করে নেবেন। আর যদি আরেকটা ভাবে কাজ করা যায়, চেক নাই, সাপোজ চেক নাই, এখন আমি যদি কন্ট্রোল ধরে রাখছি, কন্ট্রোল ধরার পর আমি যদি কোনো একটা ক্লিক করি তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল ধরে রাখছি, আমি কিন্তু ওটাকে চাপ দিয়ে নেই, আবার কন্ট্রোল ছেড়ে দিলে ওটা চলে যেতেছে। সো এর মধ্যে এইভাবে কাজটা করা যায়। এটা গেল মুভ সিলেকশন। তারপর হচ্ছে এখানে 4টা টুলস আছে, তার মধ্যে এই দুটো একটু ইম্পর্টেন্ট বেশি, রেক্টেঙ্গুলার আর ইলিপ্টিক্যাল টুলস। রেক্টেঙ্গুলার টুলসে আমি কোনো একটা শেপ তৈরি করতে পারি রেক্টেঙ্গুলার শেপে। আমি যদি সিলেক্ট করি আমি এভাবে করে সিলেক্ট করতে পারি। আমি যদি এটাকে ডিসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ডি চাপলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি চাপছি, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন সাপোজ আমি একটু জুম করি, জুমের শর্টকাটটা আমি বলি কন্ট্রোল প্লাস জুম ইন, আর কন্ট্রোল মাইনাস জুম আউট। কিবোর্ডে কাজ করতে সুবিধা হয়। এখন আমি এই কালারটুকু আছে এতটুকুর আমি সাইজ জানা দরকার, যেহেতু আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সাইজটা জানা দরকার পড়ে, সেক্ষেত্রে আমি এতটুকু সাইজ জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এটা নিয়ে আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি
তাহলে দেখেন আমাদের সাইডে W ইকুয়ালস টু 405 দেখাচ্ছে এবং হাইটটাও দেখাচ্ছে। এর মাধ্যমে আমরা হাইট আর ওয়েটটা খুব দ্রুত নির্ণয় করতে পারবো। নির্ণয় হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এটাকে আবার ডিসিলেক্ট করতে চাই তো কন্ট্রোল ডি চাপা যাবে, চাপলে ডিসিলেক্ট হবে। এর মাধ্যমে আরো কিছু কাজ করা যায়, যেমন আমি যদি এটা সিলেক্ট করে থাকি এবং এর ভিতরে কালার ফিলও করতে পারি, সম্ভবত কন্ট্রোল শিফট F5 সরি সরি তো হ্যাং করছে, আমি আবার ওপেন করি, সরি। জুম টুল দিয়ে ফিট স্ক্রিন করে নিলাম, এটা গেল হচ্ছে। আর এই টুলসগুলো ইলিপস টুলসটার মাধ্যমে আমি সার্কেল টাইপের জিনিসগুলো সিলেক্ট করতে পারি, যেমন এটা আমি সার্কেল নিচ্ছি বাট এটা সার্কেল হচ্ছে না, অনেকটা উপবৃত্তাকার হচ্ছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি যদি এটা সার্কেল সার্কেল করতে চাই তাহলে আমি চাপবো অল্ট্রা সরি আমি শিফট চাপি, তাহলে সেটা অটোমেটিক্যালি সার্কেল হয়ে যায়। আমি শিফট চাপে ড্র্যাগ করতেছি, যত বড় হবে এটা সার্কেল হবে। বাট এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমার কিন্তু সেন্টারটা নড়ে যাচ্ছে। এখন আমি যদি সেন্টারও ঠিক রাখতে চাই এবং একটা বৃত্ত তৈরি করতে চাই, সাপোজ আমি এটা সেন্টার করবো, একটু ভালো জায়গা নিই, আমি এই জায়গাটা সার্কেল করব এবং সেন্টার এটাই থাকবে এবং সার্কেলও এই জায়গায় হবে। তাহলে আমি কন্ট্রোল আর শিফট একসাথে চাপবো, একসাথে চাপার পর ধরে ড্র্যাগ করবো, তাহলে আমার সার্কেলটা একদম মাঝখানে থাকবে। এভাবে ইলিপস টুলের কাজটা করতে পারি। এরপর হচ্ছে লেসো টুল। লেসো টুলের মাধ্যমে আমি এভাবে ধরে কোনো একটা কিছু ড্র করতে পারি এবং ড্রয়ের মাধ্যমে একটা সিলেকশন হয়ে যাবে। এটা হাতে যারা ভালো কাজ করে তাদের ক্ষেত্রে খুব উপকার। এখানে লেসো টুলসের কিছু ডিভাইসেশন আছে, যেমন ম্যাজিক লেসো টুলস, এটা একটা কালার সিলেক্ট হলে পরপর নিয়ে নিতে পারে। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ। কুইক সিলেকশনটা কুইক সিলেকশন ক্ষেত্রে এরকম একটা বলের মতো চলে আসতেছে, এটার সাইজ আমরা কন্ট্রোল করতে পারি, এটার এখানে মাধ্যমে এখান থেকে আমি ছোট বড় করে নিতে পারবো। আরেকটা ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে সেকেন্ড ব্রেকেট, কিবোর্ডে সেকেন্ড ব্রেকেট চাপলে সরি কিবোর্ডে সেকেন্ড ব্রেকেট এন্ডিংটা চাপলে বড় হচ্ছে এবং ক্লোজিংটা চাপলে ছোট হচ্ছে, এর মাধ্যমে আমি ছোট বড় করতে পারি। আর এটাতে অ্যাকচুয়ালি সিলেক্ট করা যায়, খুব দ্রুত সিলেক্ট করা যায়। যদি আমি এতটুকু সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি এটার মাধ্যমে সিলেক্ট করে নিতে পারবো। অ্যাকচুয়ালি সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে আমি এটা সিলেক্ট করে নিইনি, তো আমি কন্ট্রোল এখানে যাই, সাপোজ আমি এখন সিলেক্ট করছি, এখন এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমি এটার উপর সিলেক্ট করি তাহলে সিলেক্টটা হবে, তাছাড়া হবে না। একটু আগে হয়নি কারণ আমি ওই ফাইলটার উপর সিলেক্ট করিনি। এখন আমি যদি এই ফাইলটার উপর সিলেক্ট করতে চাই তাহলে এই ফাইলটা আমাকে খুঁজে বের করতে হবে। মুভ টুলস,
অটো সিলেক্ট করে নিলাম। এখানে শর্টকাট নাই, মানে যে কোনো অবজেক্টে ক্লিক করলে হচ্ছে ওই অবজেক্টে চলে যাবে লেয়ারে? হ্যাঁ, এই যে ফার্স্টে এইটাতে মুভ টুলে যেতে হবে। সেক্ষেত্রে আপনি যদি অটো সিলেক্ট অন করে রাখেন, তারপর যদি সিলেক্ট করেন, তাহলে দেখেন এই যে এই পাশে খেয়াল করেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে যদি আমি এই কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, সেক্ষেত্রে সিলেক্ট হবে। এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই টুল ক্ষেত্রে। এখানে আরেকটা টুলস আছে, সেটা হলো ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুল অ্যাকচুয়ালি কালার বেস কাজ করে। আমি যদি এই কালার এটার উপর সিলেক্ট করি, এই কালারটা যতটুকু আছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এই যে কালার যতটুকু আছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এই ধরনের ক্লিক করি, তাহলে এই কালার যতটুকু আছে এতটুকু সিলেক্ট হয়েছে। এখন বলতে পারেন যে এতটুকু ক্যান সিলেক্ট হয় না, আসলে এইটার সাইজ এতটুকুই, এই লেয়ারটার সাইজ এতটুকু, এই কারণে পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি সাপোজ ধরেন মুভ টুলে আবার যাই, যে আমি এটা একটু ধরি, মুভ টুলে যাচ্ছি, অটো সিলেকশন অন রাখছি, আগে এটা ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেছে। মুভ টুলে যাচ্ছি, অটো সিলেকশন অন রাখছি, এটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট হয়ে গেছে। এই পাশে খেয়াল করে দেবেন আমার এই লেয়ারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন আমি ম্যাজিক কর্নার টুলটা দিয়ে যদি এটা সিলেক্ট করি, এই কালার প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে। এই যে এই কালার প্রোডাক্ট সিলেক্ট হয়েছে। এখন এতটুকু সিলেক্ট হয়নি কারণ কিছুটা শ্যাডোর ইফেক্ট আছে, এই কারণে ওই কালারটা একটু অন্যরকম, এই কারণে সিলেক্ট হয়নি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এটা তারপরে হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা সবাই মোটামুটি জানি, এটা খুবই ইউজ হয়। ক্রপ টুল দিয়ে অ্যাকচুয়ালি ছোট মানে জিনিসটা কেটে নেওয়া যায়, যদি এতটুকু করি এতটুকু কেটে নিয়ে দিতে পারবো। ক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিতেছি। তারপর আমি এই টুলটা একটু দেখাই। এটা হচ্ছে আই ড্রপার টুল। এটা খুবই দরকার, কারণ সাপোজ আমাকে ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইটের পিএইচডি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার কালারগুলো এক্সাক্ট হইতে হবে। সেক্ষেত্রে আমার হেক্সাডেসিমাল কোডটা প্রয়োজন হবে। সাপোজ ধরেন আমি এই ন্যাপ বারে কালারটা দরকার, আচ্ছা এটা আমি এই ব্যানার টু কালার নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি এটা সিলেক্ট করি, আপনি খেয়াল করবেন এই জায়গায় কালারটা সিলেক্ট হয়ে গেছে। আবার একটু চেঞ্জ করে দেখি, সাপোজ ধরেন আমি এই যে এই কালারটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, আমি যদি আমি ক্লিক করি, তো এই জায়গায় সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। মানে এই জায়গা থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল কোডটা পেতে পারি, এখানে আমি যদি ক্লিক করি, তাহলে একটা ক্লিকেই এটা চলে আসবে। এটা চলে আসলে এখানে যে কোডটা দেখতেছেন সেটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এই জায়গাতে আমরা হেক্সাডেসিমাল কোডটা কালেক্ট করে নিতে পারি। তারপর এটাই যে তারপর টুলটা হচ্ছে স্পট হেডিং ব্রাশ টুল। এই টুলের মাধ্যমে স্পটগুলি দূর করা যায়। এটা নর্মালি ছবির ক্ষেত্রে ভালো কাজ করে, মুখে ব্রণ ট্রণ থাকলে এটার মাধ্যমে ভালো কাজ করা যায়। সে আমাদের মনে হয় এই ক্ষেত্রে দরকার হবে না। ব্রাশ টুল দিয়ে তারপর কোনো কিছু ফ্রি হ্যান্ড ড্র করা যায়। তারপর ক্লোন টুলের কাজটা হচ্ছে আপনি ক্লোন দিয়ে কোনো একটা জিনিস সিলেক্ট করে নিতে পারবেন। সাপোজ এটা সিলেক্ট করেন, আমি এই জিনিসটা এই জায়গায় ড্র করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এটা এই ক্ষেত্রে আবার আমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার একই ফাইল থাকতে হবে। সাপোজ এটা করলাম, সরি এটা সিলেক্ট করলাম, যদি আমি অলটা ক্লিক নর্মালি এরকম থাকে, কিন্তু যদি অলটা ক্লিক করি তাহলে এরকম সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরে আমি ক্লিক করতেছি, ওই জায়গাটা এই জায়গায় ক্লোন হচ্ছে। আমি যদি আবার একটু দেখাই, নিচ্ছি এই জায়গাটা এই জায়গায় ক্লোন করবো, তো ওই জায়গাটা ওই জিনিসটা এই জায়গায় ড্র হচ্ছে। এটা হচ্ছে ক্লোন টুলের কাজ। আমি যদি আন্ডু করতে চাই, এক্ষেত্রে কন্ট্রোল জেড ক্লিক করলে আন্ডু হবে, আবার যদি ওইটাও আন্ডু করতে চাই তাহলে আবার কন্ট্রোল জেড আন্ডু হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। আপনার একটা করে হিস্টোরি ব্রাশ টুল নর্মালি কোনো কাজ করলে, সেটার উপর ব্রাশ টুলে কোনো কাজ করলে সেটা হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে কিছুক্ষণ আগে যা ছিল সেটা ফিরিয়ে আনা যায়। তারপরে ইরেজার টুল অনেকটা ব্রাশ টুলের ক্ষেত্রে কাজে লাগে ইরেজ করার জন্য। এটা হচ্ছে বাকেট টুল, প্ল্যান বাকেট টুল। এটা দিয়ে একই জায়গায় অনেক ক্লিক করে পুরোটুকু কালার করা যায়। যে আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
ব্লাড টুল দিয়ে কোনো একটা ঘোলা করতে কাজে লাগে। এগুলো এই টুলগুলো স্পটের কাজের ক্ষেত্রে, স্পট দূর করার ক্ষেত্রে বেশি কাজে লাগে নর্মালি ছবি ক্ষেত্রে। তারপর আসি পেইন্ট টুলটা খুব ইম্পর্টেন্ট। পেইন্ট টুলের ক্ষেত্রে আমি যদি কোনো কিছু তৈরি করতে চাই তাহলে পেইন্ট টুলটা সবচেয়ে বেশি হেল্প হয়। যেমন আমি যদি ফার্স্ট পেইন্ট টুল সিলেক্ট করি, আমি এটার উপর কাজ করতেছি, সো এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি ক্লিক করি, ক্লিক হবে, আমি আবার ক্লিক করলে সোজা একটা দাগ হয়ে যাবে, আবার ক্লিক করলে আবার সোজা হয়ে যাবে। কারণ আমি একটু যদি বাঁকা করতে চাই, ক্লিক করব, ক্লিক করে আমি যদি এদিকে বাঁকা করি তাহলে বাঁকা হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার পর এদিকে ড্র্যাগ করতেছি, তাহলে এদিকে উল্টো অপোজিট সাইডে বাঁকা হয়ে যাচ্ছে। এভাবে করে অ্যাকচুয়ালি সূক্ষ্মভাবে কাজ করা যায়, যেটা আমি দেখাই জায়গাটা। এখন আমি এই জায়গাটা অলটা সিলেক্ট করে এক্সট্রা অংশটুকু কেটে নিতেছি। তারপর আবার এই জায়গায় সিলেক্ট করলাম, এই জায়গায় সিলেক্ট করলাম, এই জায়গায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে 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 সবচেয়ে এতটুকুই করলাম। ভাই এখানে অল্ট সিলেক্ট করা ছাড়া কি কোনো অপশন আছে ওই বাড়তি যে হচ্ছে আপনার ইয়েটা আছে ওটা সিলেক্ট করার জন্য? ওকে ওকে। অ্যাঙ্কার পয়েন্টটা করার জন্য অলটা সিলেক্ট করে করা হয়। মানে ইলাস্ট্রেটরে যে ওরকম মানে এটাতে হচ্ছে ডাবল পয়েন্ট আসে কিন্তু ইলাস্ট্রেটরে 1 পয়েন্ট আসে, মানে এটা একটু প্রবলেম হয় আমার মাঝে মাঝে। আসলে মানে পেইন্ট টুলটা হচ্ছে কি মানে প্রচুর ইউজের উপর ডিপেন্ড করে, মানে আপনি যেভাবে ইউজ করলে সুবিধা ফিল করেন। এখন সেটা কি করা যাবে যে ইলাস্ট্রেটরে পেইন্ট যেভাবে ইউজ করি সেটা এখানে করব? অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে ডিটেইলস বলতে পারবো না, আন্দাজে না বলে ভালো। আচ্ছা ধন্যবাদ। সিলেক্ট করতে পারি আমি, দেখেন আমি যখন এটা সিলেক্ট করছি, ঠিক আছে, এটা এখানে অটোমেটিকলি একটা পেজ নিয়ে নিচ্ছে, পেজ নিয়ে সিলেক্ট করছে। এখন আমি যদি এটা ফিল করতে চাই, এই যে এখানে ফিল কালার যদি আমি দিয়ে দিই, একটা কালার দিয়ে দিই, সেটা ফিল হয়ে যেতেছে। এটার কারণ হচ্ছে দেখাচ্ছে না, কারণ হচ্ছে দেখেন না দেখার কারণটা হচ্ছে এটা উপরে আছে আর এটা নিচে আছে। আমি যদি এটা উপরে উঠাই দিই তাহলে কালারটা দেখা যায়। এক্সাম্পল দিই, আমি এটার উপর এই ছবিটার উপর দিয়ে দিই, তাহলে এটা দেখা যায়। ফটোশপে এই জিনিসটা খুবই সেন্সিটিভ, আপনার লেয়ার বেস কাজ করে, তো সবসময় উপরে যেটা থাকবে সেটা ফন্ট দেখাবে, যত নিচে যাবে সেটা তত ব্যাক সাইডে দেখাবে। তো এই ক্ষেত্রে আমি যদি এটা ডিলিট করতে চাই, এটা আমি ডিলিট করতে পারি। এটা আমি ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপর আসি টেক্সট টুলসে। টেক্সট টুলসটাও ইম্পর্টেন্ট। টেক্সট টুলের মাধ্যমে আমি বলছিলাম তখন যে আপনি জানতে পারবেন, ফন্টটা জানতে পারবেন। এক্ষেত্রে কিছুটা হেল্প হবে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে মনস্টার রেগুলার ফন্ট, ফটোশপে ফন্টটা দেখাই দিতেছে, ফটোশপে কোন ফন্টগুলি ইউজ হইতেছে এখানে। বাট এভাবে সম্ভবত কাজ করা হয় না আমি যতটুকু জানি। তো এর মাধ্যমে আপনি এটাও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা ফন্ট আর কোনটা হচ্ছে ছবি হিসেবে, দ্যাটস মিন লোগো হিসেবে ইউজ হয়েছে। যেমন এটা একটা ফন্ট আছে, আমি যদি ক্লিক করি নিচে চলে আসতেছে এবং এখানে এটা বোল্ড হিসেবে আসছে এবং মনস্টার এগুলো হিসেবে আছে, সেটা দেখা দিতেছে ফটোশপে। তারপর পাথ সিলেকশনের ক্ষেত্রে এটা পেইন্ট টুলের যে আমি পাথটা তৈরি করব, সেই পাথটাকে আমার যদি এডিট করা দরকার পড়ে তাহলে আমি এর মাধ্যমে করতে পারবো। আচ্ছা, একটা প্রবলেম ফেস করছিলাম, পিএইচডি টু এইচটিএমএল করতেছিলাম, তখন দেখা যাচ্ছিল যে ফন্ট সাইজটা সেটা পয়েন্টে ছিল। এটা হচ্ছে ইয়াতে কিভাবে কনভার্ট করা যাবে, বলতে পিক্সেলে কিভাবে কনভার্ট করা যাবে? আবার একটু ফন্টটা কিসে ছিল? পয়েন্টে। পয়েন্টে, আচ্ছা আমি একটু দেখতেছি। ফন্টের ইউনিটটা থাকে পিটিতে, এটা কিভাবে পিএক্স এ নেওয়া যাবে? আমি বুঝতে পারছি কোশ্চেনটা, পিটিতে আছে। যদি আমি এখানে এটা সিলেক্ট করি,
উইন্ডোজ থেকে প্যারাগ্রাফ হ্যালো, গুগল করে খুঁজে মোবাইলগুলা কনভার্ট করার ইয়াগুলা ও কন্টিনিউ করো। রাজিন ভাইয়া কন্টিনিউ করেন আপনি। আমার সেটাই মনে হয়, এটা আমার একটু জানতে হবে আসলে, আমি এবার কোনো খেয়াল করে দিইনি। আচ্ছা, তারপরে এটা দিচ্ছে ইসে টেক্সট টুলের কাজ, এটা বললাম। তারপর এটা দিচ্ছে পাথ সিলেকশনটা নর্মালি পেন টুলে কোনো সিলেক্ট করলেন, সেটা সেক্ষেত্রে এডিট করা দরকার হলে আপনি পাথটা এডিট করতে পারবেন। তারপরে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এই টুলটা অনেকটা এই টুলের মতোই, মানে কিছুটা পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আপনার পাথ হিসেবে সিলেক্ট করে, এটা আমি কন্ট্রোল ডি দিতেছি, আর এটা হচ্ছে শেপ হিসেবে তৈরি হয়। যেমন আমি যদি এটা কি হলো চলে গেল এটা নেই, আর তৈরি হইতেছে কি বলে কিছু বলছে যাওয়ার সময় এখানে আমি কালার এখানে বন্ধ হয়ে গেছে করতে পারবো। আমি একটা কালার নেই, এই কালারটা সিলেক্ট করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে এটা বর্ডার, আমি একটা যদি বর্ডার কালার দিতে চাই সেই ক্ষেত্রে আমি সাপোজ ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলাম, আর আমার পিটিটা বাড়াই দিই, তাহলে দেখতে পারবো এই যে বর্ডারটা বাড়াই দিই, এভাবে বর্ডার সিলেক্ট করতে পারবো। আমি এটা ডিলিট করে দিই, ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যাচ্ছে। এটা হ্যান্ড টুলটা হচ্ছে আপনার সাপোজ, এটা গুরুত্বপূর্ণ একটু, এখানে আছে আমি হ্যান্ড টুল ক্লিক করার মাধ্যমে আমি এটা নিচে নিতে পারতেছি। আবার দেখাই, সাপোজ এই টুলে আছে, আমি এখন হ্যান্ড টুলে যাবো, হ্যান্ড টুলে গেলাম, হ্যান্ড টুলে যাওয়ার পর আমি এটা ক্লিক করে আমি এটা কন্ট্রোল করতে পারতেছি, মানে উপর নিচ করতে পারতেছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি হ্যান্ড টুল দিয়ে বেশি করা হয় না। নর্মালি সাপোজ আমি এখানে আসি বা অন্য যে কোনো একটা টুলস আছে, আমি যদি কিবোর্ড থেকে স্পেস চাপ দিই তাহলে অটোমেটিকলি এটা চলে আসতেছে, আমার এটাতে যাওয়ার দরকার পড়তেছে না। এভাবে কাজ করা যায়। আর এটা তো জুম টুলটাও আমি বলছি এর আগে, জুম টুল দিয়ে আমি যদি এখন প্লাসে আছে, এই যে উপরে যদি আমি এই জায়গাটা খেয়াল করি, এখন প্লাসে আছে, যদি আমি ক্লিক করি লেফট ক্লিক করি তাহলে এটা জুম প্লাস হবে, মানে জুম ইন হবে। আমি যদি এটা চেঞ্জ করে দেই, আবার ক্লিক করে সেম ক্লিকই করি, তাহলে জুম আউটটা হবে। এটা আরেকটা আরো ভাবে করা যায়, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হচ্ছে, আবার কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হচ্ছে, এভাবে করা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এটা এখানে মাইনাস আছে, আমি যদি কিবোর্ড থেকে অল্টার চাপি তা অটোমেটিকলি প্লাস চলে যেতেছে। এখন আমি জুম ইন করতেছি, এখন আমি যদি অল্টার ছেড়ে দিই তো সেক্ষেত্রে অটোমেটিকলি মাইনাস চিহ্ন এসে বসে, আপনি দেখতেছেন। এখন আবার ক্লিক করলে অটোমেটিকলি বাইরে চলে আসতেছে। তো এই মোটামুটি টুলস। আর লেয়ারটা হচ্ছে, আচ্ছা ভাই রাজন ভাই, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতেছি। বললাম যে আমরা যখন পিএইচডিটা ওপেন করব তখন তো একটা গ্রিড দেখানোর কথা ছিল, যে একটা লোগো কয় গ্রিডের মধ্যে আছে, তারপরে একটা ইমেজ কত গ্রিডের মধ্যে আছে, হেডারটা কত গ্রিডের মধ্যে আছে, এরকম তো একটা দেখানোর কথা ছিল। আচ্ছা, মানে আপনি বলছেন আপনি একটা ইমেজ আছে, ইমেজটা সাইজ কতটুকু সেটা জানবেন সে কিভাবে, তাই তো? মানে একটা গ্রিড আছে, ওই যে ফটোশপে একটা ডিফল্ট গ্রিড আছে, সেটা অন করে দেখেন। হ্যাঁ ওইটার কথা বলতেছেন। গ্রিড সিস্টেম একটা আছে, কন্ট্রোল কি যেন প্রেস করলে আসে। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, রিমুভ করার জন্য কন্ট্রোল এইচ ছিল, কিন্তু কেমনে যে আসে এটা বুঝতেছি না। দাঁড়ান দেখতেছি। ওটা হচ্ছে আপনার হচ্ছে অনেক বড় ফাইল, যখন পিএইচডি ফাইল ওপেন করা হয় তখন কালো কালো দাগ বা দাগ চলে আসে, আর ওটার জন্য কন্ট্রোল, ও আচ্ছা বুঝতে পারছি, আমি চলে যায় ওটা। এটা এই যে উইন্ডোজের জন্য, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল এইচ, হ্যাঁ এটা কন্ট্রোল এইচ চাপলে চলে যেতেছে। আমার এই ফাইলটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, এরা আমি যখন এটা ডাউনলোড করছিলাম ওরা অটোমেটিক্যালি হাইড করে দিয়ে দিছিল, এভাবেই দিছিল আমার, এই কারণে আমার দরকার পড়ে নেই। সেক্ষেত্রে আমি যদি এটা যে আই বাটনটা অফ করে দেই, অন করে দিলে সেটা দেখাচ্ছে, আর অফ করে দিলে সেটা দেখাচ্ছে না। আচ্ছা ভাইয়া আরেকটা কথা ছিল, ভাইয়া শুনতে পাচ্ছেন কি? শুনতেছি। আচ্ছা আমার এটা দিয়ে আমি আগে কাজ করছি, কিন্তু আমার উইন্ডোজ দেওয়ার কারণে এটা এখন বর্তমানে নাই। আমার কাছে CS11টা আছে, কিন্তু ওটাতে আমি কাজটা পারতেছি না। ওটা কি
ওটা থেকে এরকম তো আমি বুঝতেছি না কেমনি কি করব। এই গ্রিডটা উপরে উঠাতে পারতেছেন না? না গ্রিডটা পুরাটা আমি যে একটা ইমেজ ট্রিম করবো এই ট্রিমটা করতে পারতেছি না, তারপর টেক্সট সিলেক্ট করব, ফন্ট সাইজ দেখবো, এটা কিছুই পারতেছি না। আমার মনে হয় আপনি লেয়ারটা ঠিক মতো সিলেক্ট করেন নাই। আপনি যখনই যে কাজটা করতে যাবেন সেই লেয়ারটা সিলেক্ট করে নিতে হইব। আপনি যদি পুরো ডকুমেন্টের উপর সিলেক্ট করা অবস্থায় কাজ করেন তাহলে কাজ হবে না। আপনি এরপর একটু খেয়াল করে দেখেন, আপনি ওই লেয়ারটা ফার্স্টে সিলেক্ট করবেন যেটার উপর আপনি কাজ করতে চাইতেছেন বা যেটা ট্রিম করতে চাইতেছেন, দেন আপনি ট্রিমে যাবেন। আগে লেয়ারটা সিলেক্ট করে নেবেন। এইরকমটা আমি করছিলাম ভাইয়া, কিন্তু কাজ তো করে না। যে যেটা ট্রিম করবো ওটার উপর ইয়া করছি, সিলেক্ট করছি, তারপরও কাজ করতেছে না। এটা আসলে মানে অবাক করা সমস্যা। একটা ক্ষেত্রে যে আপনি দেখতে পারবেন, করে দেখেন ফটোশপটা। একটা জিনিস আমি সাপোজ এই ইমেজটা যে ট্রিম করতে চাই, আপনার সিলেকশনে হয়তো কোথাও প্রবলেম আছে, সেজন্য হচ্ছে না। আপনি সিলেকশনটা একটু ঠিক করে নেন। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি যদি এখন এই ছবিটাকে আমি ট্রিম করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ফার্স্টে যে অটো সিলেকশন অন করে নিছি, তারপর আমি ফার্স্ট মুভ টুলে গেছি, তারপর অটো সিলেকশন টুলস এখানে চেক দিয়ে রাখছি, এখানে চাপ দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে। প্রীতম ভাই। হ্যাঁ রাশিদ ভাই বলেন। সিলেক্ট হয়ে যাচ্ছে। প্রীতম ভাই। হ্যাঁ রাশিদ ভাই বলেন। প্রীতম ভাই শুনতে পাচ্ছি। প্রীতম ভাই ওই যে স্ক্রিনশট দেন। স্ক্রিনশট আছে তো। স্ক্রিনশট দেন ওই পাশ থেকে। না স্ক্রিনশট অফ হয়ে গেছে। হ্যাঁ এই যে এখন দেখা যায়। হ্যাঁ এখন আসছে। হ্যাঁ এখন আসছে। ঠিক আছে। বসরা কানেক্ট হবে এখন। ভাই হ্যাঁ হ্যাঁ রাজেন কন্টিনিউ করুন। কন্টিনিউ করেন মনে হয়। ট্রিম করে বের করতে চাই, মানে ছবিটা জাস্ট যেহেতু আমরা যখন এসটিএমএল করব তখন আমরা ইমেজটা সেট করব। ইমেজটা সেট করার জন্য আমার শুধু ইমেজটা দরকার পড়তে পারে। তো আমি যদি জাস্ট দেখতে চাই শুধু ইমেজটা দেখতে কেমন, আমি যদি একই সাথে কন্ট্রোল অল্টা এবং এই বাটনটা ক্লিক করি, দেখা যাচ্ছে করা আছে। সেক্ষেত্রে এই দুটা এটা দেখা যাচ্ছে। এখন আমি এটাকে যদি ট্রিম করতে চাই, এডিট, ট্রিম দিই, ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে। ভাই আমার মনে হয় এই ছবিটাই সাদা ব্যাকগ্রাউন্ডে আছে। সাদা ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছি, কিন্তু মানে অ্যাকচুয়ালি এরপরে ইয়াটাই ভুলে গেলাম ট্রিমটা করা। আসসালামু আলাইকুম। রাজলিন তোমার স্ক্রিনশট চলে গেছে। স্ক্রিনশট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভাই আমি ঠিক করছিলাম। শোন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপনি কি ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে।
ইয়া শোয়েব ভাই, রাজিন একটু ওই যে আপনার যেখানে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা অন করেন তো দেখি, জিটসি মাইক্রোফোন যেটা। কিসের অবধিও ভাইয়া? না না থাক। ও তাও কথা শোনা যাচ্ছে না না? আচ্ছা কন্টিনিউ করুন। শোয়েব ভাই শুনতে পাচ্ছে না। ট্রিম খুঁজছেন নাকি ভাইয়া? ট্রিম হচ্ছে না, ট্রিম হচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন? আমি একটু ভুলে গেছি, হেল্প করেন তো ভাই। ক্রপের নিচে ট্রিম। ট্রিমে যান। আমি ট্রি পাচ্ছি। হ্যাঁ চার মানে হয়তো ক্রপের নিচে ডায়লগ বক্স আসার কথা ছিল। হ্যাঁ এরপর কি করতে হবে সেটা ভুলে গেছি। হালকা হালকা তারপরে সেভ করার জন্য হচ্ছে ফিল্টার ফাইলে সেভ করতে হবে। আরে এক্সপোর্ট 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 এটা আমার সরি থ্যাঙ্কস। এক্সপোর্ট ডাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হয়ে যাবে দাদা। ফরম্যাট দেন যে কোনো ইচ্ছা। এখান থেকে পিএনজিতে সেভ করি আমি এটা। এক্সপোর্ট অল, দেন আমি ডেস্কটপে দিলে ডেস্কটপ সিলেক্ট সেভ। আমার সেভ হয়ে গেছে। যদি আমি এটা ওপেন করি আমার ফাইল ওখানে কোনো কিছু শোনা তো যাচ্ছে এই না। পর্যন্ত ট্রিম আর এই তো মনে হয়। আর প্রীতম ভাই আর কি না না ঠিক আছে। বুঝতেছি না আর কিছু আমার তো মনে হয় এই আর পারো। হ্যাঁ পিএইচডি মোটামুটি একটা বুঝতে পারলেই। হ্যালো প্রীতম ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই মাঝে মাঝে ওই পিএইচডি একটা ডাউনলোড করলে বলতেছে ফন্টটা আমার কাছে নাই। সো সেই ক্ষেত্রে ফন্টগুলো এইটা ফন্টগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এখন হচ্ছে আপনার ডাউনলোড করে ইনস্টল দিলেই হবে। পিএইচডিটা এত ইম্পর্টেন্ট না, আপনার হচ্ছে মেইন জি শোয়েব ভাই শুনতে পাচ্ছেন? ইয়াতে ছবিগুলা ডিজাইনে, হ্যাঁ ডিজাইনটা ঠিক থাকবে, ওই ফন্টটা তো ইম্পর্টেন্ট না। তো এখানে ফন্টটা আমরা মিলাই দিতে পারবো পরবর্তী, এটা কোনো ইস্যু না। আচ্ছা প্রীতম ভাই আপনি কন্টিনিউ করেন না এখন ভাইয়া হ্যাঁ ভাই যে আপনি তো হচ্ছে যে আপনার এখান থেকে তো দেখালেন না এক্সপোর্টে গেলে এক্সপোর্ট এজ এ যে সেভ করলেন, কিন্তু আমার কি আমার ফটোশপে এক্সপোর্টে গেলে ওই অপশনগুলো আসে না। ওখানে কি সেভ ফর উইন্ডো ওটা দিলে কি হবে, বা ওয়েব ওটা সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েব দিলে হতে পারে, কারণ আমার ওখানে আসছে না, অপশন আসছে না, এক্সপোর্টে যে অপশনগুলো নাই। এক্সপোর্টে তিনটা অপশন আসছে কিন্তু এই এক্সপোর্ট এজ ওই অপশনটা স্ক্রিন শেয়ার করেন। আমি অফ করে আপনি শেয়ার করে দিবেন, আমরা সবাই দেখছি। আমাদের ফটোশপ কত ডলারটা? আমি হচ্ছে এক জায়গা থেকে করছি। আচ্ছা আমি করছি, দেখেন একটু। কোথায় গেল আদনান? আছি ভাইয়া আছি, স্ক্রিনটা শেয়ার দিব। হ্যাঁ হ্যাঁ কোন পিএইচডিতে এখন আসছে কি হইছে? ভাই আমার একটা পিএইচডি ওপেন হতে প্রবলেম হচ্ছিল। ওকে সো freelancer.com.bd ওয়েবসাইটে চলে যান। আজকে আমরা দেখব ফ্রিল্যান্সারে আসলে কিভাবে ওই যে আসছিল তো আপনার উপরের লিংকটাই আছে। হ্যাঁ যান ওইটাই যান। হ্যাঁ সো freelancer.com এ আসলে ওপেন অ্যাকাউন্ট ওপেন করতে হবে সবারই, freelancer.com, এবং এখানে কিভাবে বিডিং সিস্টেমটা আর কি। সো এখানে তো বিডিং সিস্টেম, সো আপওয়ার্কও প্রায় সিমিলার লেভেলের কাজ বা কাছাকাছি রকমেরই। সো এই আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার আসলে কিভাবে কাজ করতে হয়,
সো সেটা জাস্ট আমরা একটু দেখব। সো যাই হোক, freelancer.com আসছে, এটা হচ্ছে freelancer.com। এখানে প্রথমে হচ্ছে কি সাইন আপ করে ফেলেন। সাইন আপে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন। ভাই একটা ইমেল দিয়ে ফাইবার ফ্রিল্যান্সার করা যাবে কি না সমস্যা হবে? মানে একটা জিমেইল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটা দিয়েই করবেন, বারবার আচ্ছা কেন? প্রীতম ভাই এটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। পাসওয়ার্ড কি যে কোনো দিব না, আমার মেইল পাসওয়ার্ডটা দিব? যে কোনো আপনি এখানে যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ভাই ক্রোমে যে আপনার ইয়েটা আছে যে পাসওয়ার্ড ম্যানেজার, ওটা তো ভাই যে পাসওয়ার্ড সাজেস্ট করে স্ট্রং পাসওয়ার্ড, তো ওটা কি ইউজ করা কি সেফ? হ্যাঁ হ্যাঁ সেফ, ওটা কোনো সমস্যা নেই, ইউজ করতে পারেন। এবারে একটা ইউজার নেম চুজ করে ফেলেন। যদি আমরা গ্রাফিক্স ডিজাইন ওয়েব পেজ ডিজাইনের উপরে করতেছি, তাহলে ওই ধরনের ইউজার নাম দিতে হবে কি? দিতে পারেন, এখানে এতটা ওইভাবে না, এখানে আপনি নিজের নাম দিয়ে একটা ইউজার নেম দিতে পারেন। ভাই ঠিক আছে? হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই যে ভ্যালিডেশন, আমি কালকে যেরকম একটা ভ্যালিডেশন করাইছি, এরকম একটা ভ্যালিডেশন আপনি পেয়ে গেছেন। এটা ভ্যালিডেশন করতে পারবেন না? কি বলা আছে, ইউজার নেম আসবে 3 থেকে 16 ক্যারেক্টারস এবং 16 ক্যারেক্টার লং, লেটার এবং স্টার্টিং উইথ লেটার। নাম্বারও থাকতে হবে এতে অনলি। আচ্ছা আন্ডারস্কোরটা দেওয়া যাবে না কি? আন্ডারস্কোরটা কোথায়? নাম্বার দিতে হবে না, এমনি দিয়ে দেন। এখানে আপনি কি করবেন? আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। তো এখানে ক্যাটাগরি চুজ করতে হবে আপনাকে প্রথমে। তো এখানে প্রথম ক্যাটাগরিটা ওয়েবসাইট আইটি এন্ড সফটওয়্যার সায়েন্সে দিয়ে দিব। হ্যাঁ দেন হচ্ছে পিএইচপি, ওয়ার্ডপ্রেস এগুলো সিলেক্ট করে ফেলুন। সিলেক্ট করে ফেলুন, করেন পিএইচপি করেন, ওয়ার্ডপ্রেস করেন, ওই যে HTML5 করেন। এখানে 20টা সিলেক্ট করা যাবে, সো ইচ্ছা মতো সিলেক্ট করে ফেলুন। হ্যাঁ তারপরে হচ্ছে আপনার করতে থাকেন কি কি আছে যেগুলো আপনি ডেভেলপমেন্ট, হ্যাঁ করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, তারপরে jQuery, করেন, তারপরে ওয়েব হোস্টিং, দেন তারপরে নিচে যান। MySQL তো দরকার নেই, পারবো না মনে হয়। এটা অন্য MySQL, এটা ইউজ করেন Django। তারপরে নিচে যান, ডান পাশ থেকে আবার দেখে আসেন। হ্যালো, শুনতে পাচ্ছেন না? আটকে যাচ্ছে আমি। jQuery,
হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো জি ভাই শোনা যাচ্ছে, একটু আগে আটকে গেছিল মনে হয়। একটু মন আটকে গেছিল। আচ্ছা আবার যান। হ্যালো ভাই শোনা যাচ্ছে না? দাঁড়ান একটু হোল্ড করেন তাহলে। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ঠিক মতো? জি ভাই এখন যাচ্ছে। সিলেক্ট করে ফেলেন যে যেগুলো যেগুলো দেখতেছেন, সিএসএস দেখেন, তারপরে কোথায় ওয়েব ডিজাইন আছে, কি কি আছে দেখেন, সিলেক্ট করে ফেলেন। বিশটা কি কমপ্লিট করতে হবে না না কম না করলেও সমস্যা নেই? কম করলে সমস্যা নেই, পরবর্তীতে আস্তে আস্তে অ্যাড করে ফেলতে পারেন। হ্যাঁ আরাফাত এরপরে একবারে নাই হয়ে গেল যে। হয়েছে, আরাফাত এই কয়টাই সিলেক্ট করে দিই। নেক্সট স্টেপ দেন। তো আপনার ইয়াটা দিয়ে দেন, ফার্স্ট নেম, হ্যাঁ দিয়ে দেন। ইংলিশ দিয়ে দেন ল্যাঙ্গুয়েজে। আর এক্সপিরিয়েন্সে ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সারে আপাতত বিগিনারই। হ্যাঁ ইয়া করা যাবে না উল্টাপাল্টা। নেক্সট স্টেপ প্রথমেই ভেরিফাই করতে কেন বলতেছে? স্কিপ ফর নাও দিয়ে দেন, ওই যে নিচে দেখেন স্কিপ ফর। নিচে লাগবে না, নিচে যান, স্কিপ। হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সারের মেইন ভিউ। তো ফার্স্টে প্রোফাইলটা একটু গুছিয়ে ফেলতে হবে। তো প্রোফাইলে চলে যান, ভিউ প্রোফাইল। হ্যাঁ তো এখানে এসে আপনার যে আগে ইমেজটা চেঞ্জ করবেন, এডিট প্রোফাইল ক্লিক করেন, ইমেজটা আগে করেন, আগে ইমেলটা ভেরিফাই করে ফেলেন। যে ইমেল অ্যাড্রেসে মনে একটা আসার কথা, হ্যাঁ ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করে দেন।
1 month trial দরকার নেই স্কিপ স্কিপ এখানে রিলোড করে দিন সো এডিট প্রোফাইলে যান আবার হ্যাঁ হ্যাঁ ছবি দিয়ে দেন একটা আগে আবার আজকে ছবি নিয়ে ইয়ে করেন না একটা দিয়ে দেন তাহলে ফাইলটা মনে হচ্ছে একটু বড় নাকি ভাইয়া ম্যাক্সিমাম সাইজ দেখি এইটুকু সাইজের মধ্যে দেবে 20 পিক্সেল হ্যাঁ এটুকু মধ্যে আর কি তো রিকমেন্ডেড বলছে মানে এরকমই যে হইতে হবে আর যেটা চুজ করলাম এটা বড় দেখাচ্ছে মনে হয় দেন এবার একটা হেডলাইন দিয়ে দেন হেডলাইন সো হেডলাইনে কাজ করেন একটু ফ্রিল্যান্সারে অন্য একটা পেজে যান ওই তো ফ্রিল্যান্সার ওই যে বাম পাশে যে আরেকটা ট্যাব ছিল ওই যান কোনটাতে ওই যে অনলাইন লেখা ফ্রিল্যান্সারের আরেকটা ট্যাব আছে হ্যাঁ এখানে ফ্রিল্যান্সার ওই যে লোগোতে ক্লিক করেন তো এখানে কাজ করেন এখানে ব্রাউজে যান ব্রাউজ ফ্রিল্যান্সার লোগোর পাশে হ্যাঁ ব্রাউজ এখানে এসে লেখেন হচ্ছে কোনো একটা ওয়েব ডিজাইন বা এরকম কিছু একটা লেখেন হ্যাঁ তো এখানে দেখবেন যে অনেকগুলো টপ ফ্রিল্যান্সার দেখাচ্ছে দেখছেন এই যে বাংলাদেশি একজনকে দেখাচ্ছে তার প্রোফাইলে যান হ্যাঁ সো এই যে দেখেন তার প্রোফাইলে উপরে দেখেন অলওয়েজ ডু মোর দ্যান রিকর্ড অফ ইউ এরকম একটা কি আছে হেডলাইন আছে তাই না সো আপনি এরকম একটা হেডলাইন দেখেন কি করা আছে এটা আচ্ছা এই প্রোফাইলটা থাক আপনি একটা হেডলাইন বানায় ফেলেন প্রফেশনাল হেডলাইন আমি বললাম যে লেখেন যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার এরকম একটা লিখে দেন আপাতত পরবর্তীতে একটা অন্যরকম একটা হেডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করুন প্রফেশনাল ওয়েব ডিজাইনার সামারিতে এসে আবার ওনার প্রোফাইলে যান এখানে বলা আছে যে হ্যাভ এক্সপেরিয়েন্স ফটোশপ আছে এই গ্রাফিক ডিজাইনের লোক জানা তো ওই ডিজাইনার সার্চ দিলেন তো এই পেজ ছিল আমাদের তো ডিজাইনার তো ব্রাউজারে গেলেই হবে ব্রাউজারে ওয়েব ভিউ ওয়ালে দেন ওই যে ভিউ ওয়াল ওই যে টপ ফ্রিল্যান্সার ডান পাশে দেখবেন ভিউ ওয়াল আছে হ্যাঁ ভিউ ওয়ালে এখানে দেখেন সকল ফ্রিল্যান্সার যারা আছে বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদেরকে দেখাবে ঠিক আছে এই যে এগুলো কি সব গ্রাফিক ডিজাইন না ওয়েব রিলেটেড দেখেন ওয়েব রিলেটেড এখানে সার্চ দেন ওয়েব পেজ লাগবে না ডিজাইন বা হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন নিচে দেখেন ওয়েবসাইট লেখেন তাও হবে নিচে দেখেন ওই ক্যাটাগরির মধ্যে ওয়েবসাইট ডিজাইন পাওয়া যাবে এই যে একটা পিএইচপি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সিএসএস যে মার্কো এ ওই লোকটা আছে তো মার্কো এ ওই লোকটা প্রোফাইলে চলে যাবে
দেখবেন সে কিন্তু অনেক বিশাল একজন ফ্রিল্যান্সার, 340টা তার রিভিউ আছে, 100% জব কমপ্লিট, মানে সে অনেক বড় একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে দেখেন তার প্রোফাইলে দেখেন কি লেখা, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়েব এন্ড সফটওয়্যার ডেভেলপার। সো আপনি এটা কি দিবেন, প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ওকে চলবে। তো এখানে দেখেন তার সামারি গুলো একটু দেখেন, ইউ ওয়ান্ট কোয়ালিটি ডিজাইন এই সেই হাবিজাবি, পুরো সামারিটা কপি করেন, রিড মোর দেন রিড মোর, এখানে আরো আছে তার, হ্যাঁ রিড মোর কপি করেন। তো এটা পুরো চেঞ্জ করে ফেলতে হবে, এই ফ্রিল্যান্সার ওইগুলো প্রবলেম করবে। উপরে থেকে যাচ্ছেন, তো এখানে লেখা ইফ ইউ কোয়ালিটি ডিজাইন এন্ড সাইট ডেভেলপমেন্ট ইউর রাইট প্লেস। তো ফার্স্টেই আপনি করেন হ্যালো আই এম আজমান আরাফাত লেখেন, হ্যালো আপনার পরিচয় দেন, আই এম আপনার নাম দেন, হ্যাঁ ইফ ইউ ওয়ান্ট কোয়ালিটি ওয়েবসাইট ডিজাইন, কোয়ালিটি ফুল লিখতে বলে ভালো হয়, কোয়ালিটি ফুল বানান ভুল আছে, এটা রাইট ক্লিক করে দেখেন ঠিক করা যাবে। কোয়ালিটি ফুল এরকম আসছে না, আই হবে, ওয়াই এর বদলে আই হবে। কোয়ালিটি থাক। ডেভেলপমেন্টটা বাদ দিয়ে দিন নাকি ভাইয়া? ডেভেলপমেন্ট বাদ দিয়ে দেন। You're in the right place. I have more than আপাতত ওই লাইনটা বাদ দেন, I have more than experience লেখাটা বাদ দেন। I offer professional and high quality website using technology. দুই থাকবে? I offer professional and high quality website using many technology such as ওইখানে PHP টা বাদ দেন আপাতত, বাদ দেন, তারপরে MySQL টা বাদ দেন, ওয়ার্ডপ্রেস থাক, ই-কমার্স থাক, জুমলা, ডেস্কটপ, ওপেন কার্ড এগুলো বাদ দেন। জুমলা বাদ দেন। HTML CSS আরো কিছু অ্যাড করে দেন আপনি যা যা পারেন, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো অ্যাড করে দেন। PHP to HTML বড় হাতে যে হবে, এই কম্বিনেশন গুলো ঠিক করতে হবে। লোকাল বিট অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি লোকাল বিট jQuery, বুটস্ট্র্যাপ এগুলো সব অ্যাড করে দেন। বানান ভুল jQuery, এ বাদ যাবে। query এটা কোনো কথা, HTML to PHP হয় না, PHP to HTML হয়।
সো এটা গেল হচ্ছে আপনার টেকনোলজি সম্পর্কে বললেন। দেন নিচে আসছে মাই সার্ভিসেস আর। সো এখানে এসে এই সার্ভিসগুলা প্রথমে হচ্ছে বাদ দিয়ে দেন। ওয়েব ডেভেলপমেন্টের কথাটা কেটে দিয়ে ডিজাইন দিয়ে দেন। এগুলো পরবর্তীতে এডিট করতে পারবেন, এটা কোনো কিছু না, ফ্রিল্যান্সার এত ভেজাল না। হ্যাঁ, jQuery, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এরকম দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট থাক, ওয়েবসাইট স্পিড থাক, তারপরে এরপরে একটা ঘর অ্যাড করেন, উপরে থেকে PHP টু HTML কেটে দিয়ে এখানে দিয়ে দেন। এটা এটা কাট করে ওখানে দিয়ে দেন, এটা এখানে দরকার নেই। হ্যাঁ, তারপরে নিচে এগুলো কাটেন, অনলাইন শপ ক্রিয়েশন থাক, ট্রান্সফার টু AWS সার্ভার এটা কেটে দেন। হ্যাঁ, এটা কেটে দেন। তারপরে সাইট পেনিট্রেশন টেস্টিং, ট্রান্সফার মুভ সাইট, ট্রান্সফার বিগ ডাটাবেস, এগুলো হ্যাঁ এগুলো কেটে দেন। ক্লিন ওয়েবসাইট ফ্রম ম্যালওয়্যার কেটে দেন। ইন্টিগ্রেশন এগুলো সব কেটে দেন, আপাতত নিচেরগুলো আপাতত কেটে দেন। হ্যাঁ, এগুলো পরবর্তীতে অ্যাড করতে পারবেন। সাইট এটা থাক, উপরেরটা কেটে দেন। আপাতত এই করতে থাক। হ্যাঁ, সো নিচে লেখা আছে, নিচে একটু স্পেসটা কাটেন, একটা কেটে দেন। ওকে, প্লিজ কন্ট্যাক্ট মি ইফ এনিওয়ান রিলেভেন্ট টু কোয়ালিটি এন্ড deliver to you to be pleased to work with you for urgent jobs when were in site hourly rate এগুলো কেটে দেন, নিচেরটা কেটে দেন, নিচের লাইনটা পুরোটা কি নিচেরটা আরে নিচেরটা। হ্যাঁ, ভিউ মাই ফিডব্যাক দেওয়ার দরকার নাই, এখানে এসে ভিউ মাই, এখানে লিখে দেন সি মাই পোর্টফোলিও, প্লিজ সি মাই পোর্টফোলিও। এটা সেভ দিয়ে দেন, এটা সেভ দেওয়া লাগবে না, পরে দিয়ে না। ওই বাম পাশে দেখেন, এটা মোটামুটি হয়েছে সামারি। আওয়ারলি রেট আছে, আওয়ারলি রেটটা একটু ট্রিকি জিনিসটা। তো প্রথম এটা আওয়ারলি রেট অনেক বেশি দেওয়া যাবে না। প্রথম আপনার ওই যে দেখেন একজনের প্রোফাইলে যান, কোনো একজনের প্রোফাইলে আওয়ারলি রেটগুলো কত, যেমন 50 USD বলতেছে আওয়ার, সে কিন্তু কিসের বড় একটা ফ্রিল্যান্সার। হ্যাঁ, বাট এবার একটু অন্য কোনো প্রোফাইলে যান, অন্য যে আরো যে দেখলাম এখানে এই যে কালিদাস এস G2B, এই দেখেন G2B, এই মেয়েটা বাম পাশে যান। হ্যাঁ, এই মেয়েটা ওয়েবসাইট ডিজাইন PHP HTML। হ্যাঁ, এই মেয়েটা কিন্তু মোটামুটি একটা ভালো রিভিউ আছে। সো সে মোটামুটি একটা ভালো রিভিউ দিও, কিন্তু তার আওয়ারলি রেট কত, $30। ঠিক আছে, $30। তার মানে দেখেন 535 রিভিউ, সে কিন্তু এত রিভিউ হোল্ডার, তার পর $30। তার মানে আপনি নতুন, তার মানে আপনাকে অনেক কমাইতে হবে। তারপরে 10 যান নিচে, 10 দেখি, 10ও দেওয়া যাবে না। এই যে আবার যান, আরো কিছু প্রোফাইল যান, আরো কিছু দেখি, এই যে দেখি $8, এটা কি করতেছে দেখেন, $8, 146 রিভিউ, সে $8। তো আপনি যদি 10 দেন, এটা হ্যাঁ, আপনি যদি 10 দেন আপনাকে কাজ দিবে আর একটু কম হবে। হ্যাঁ, $8 মানে কি, সে $8 করতেছে, 146 রিভিউ পাওয়া, কিন্তু 4.9 স্টার তার প্রোফাইল। সো $8 আপনি যদি $10 দেন তাও কিন্তু আপনার হবে না। ঠিক আছে, আপনাকে একটু কাজ দিবেন। তো ফ্রিল্যান্সার একটু মার্কেট, ফ্রিল্যান্সার মার্কেটটা কিন্তু একটু, আর এটা কিন্তু আওয়ারলি। সো আওয়ারলি রেট আসলে এত বেশি দেওয়ার দরকার নেই। সো আপনি এখানে আপাতত এইখানে একটা আছে যে $4 দেওয়া আছে আপনার কাজে রিলেটেড না, এটা এসইও লিংক বিল্ডিং, এসইও লিংক বিল্ডিং। কিন্তু ওই যে সৌরভ যে যার লোকটার নাম, সে আপনার কাজে রিলেটেড, ওই যে PHP HTML দেখা যাচ্ছে, তাই না? সো ওখানেই দেখা যাচ্ছিল যে তার কাজ কি, যে ওয়ার্ডপ্রেস, PHP টু ওয়ার্ডপ্রেস, তাই না? সো তার আওয়ারলি রেট হচ্ছে $8। সো অবশ্যই আপনি $10 বাইরে কিছু দেওয়া যাবে না, অলরেডি 140 রিভিউ। হ্যাঁ, 140 রিভিউ। সো আপনি হচ্ছে $5 দিবেন।
$5 দিয়ে আমরা হচ্ছে শুরু করব আওয়ারলি। প্রথম নিউ Save. এখন অবশ্যই $5 দিব। হ্যাঁ সেভ দিয়ে দেন এখন $5। ওকে দেন উপরে যান, ডান পাশে কিছু ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেমন হচ্ছে পেমেন্ট ফোন ভেরিফাইটা করে নেন, ফোন ভেরিফাই আর ফেসবুক কানেক্টটা করে নেন। এখানে কিছু পয়েন্টস এর ব্যাপার আছে, অ্যাড ফোন নাম্বার দিয়ে দেন, ফোন নাম্বারটা অ্যাড করে দেন। কি করবে প্রোফাইল ডিটেইলসটা অ্যাড্রেস অ্যাড্রেস সব দিয়ে দেন ফিল আপ করে ফেলতে হবে। স্টেট ঢাকা নো সরি আপনার তো দিনাজপুর, তো রংপুর ডিভিশন স্টেট বাংলাদেশ থাকবে, তারপরে এবার ঠিক আছে না, লাগবে না টাইম জোন কার লোকেশন কি আছে দেখেন তো। লোকেশন আমাকে লিখে দিতে হবে সম্ভবত। ওই যে অ্যালাউ দেন তো, ওই যে বাম পাশে ওই যে উপরে কর্নারে অ্যালাউ দেন, ওই যে উপরে ব্রাউজারে পপ আপ আছে অ্যালাউ অ্যাকসেপ্ট তো এই চলে আসছে, এটা মানে অটোমেটিক গিয়ার লোকেশন আছে। ভাষণীয় পট্টি নিচে ঠিক আছে নাকি দেখেন, এমন টু ব্রাউজ ঠিক আছে ঠিক আছে, ফোন নাম্বার অ্যাড করছেন, ওকে সেভ করবো কোথায়? হ্যাঁ সেভ করতে হবে না আমাকে? হ্যাঁ হ্যাঁ সেভ কি ব্যাপার, সেভ সেটিং কোথায় গেল? কিছু মনে হয় বাকি রেখে আসছেন, দেখেন তো কিছু দেন না, এরকম কি আছে? এই করে কি করতে লিখতে হবে না দেবার? না না এই ঘরটা তো উপরে দিয়ে আসছে, আর কিছু মিসিং আছে, ওই লোকেশনটাই এখনো ওদের বলতেছে কোম্পানিটা বাকি আছে। না, কোম্পানিতে টার্ন নাই, সো তার মানে তো দিতে হবে না, এই লোকেশনেই ভেজাল করতেছে। আপনি একটু তাহলে নিজে হাতে দেখেন পুরো, নাকি এখানে আমার যেটা এলাকার নাম লিখছি সেটা লিখে দিব? এটা শুধু দিনাজপুরই দিয়ে দেন, দিনাজপুর দিয়ে দেন, ওই যে দিনাজপুর, ওই যে হ্যাঁ দেখেন কোনটা দিনাজপুর এখানে ফুলবাড়ি, বীরগঞ্জ, বিরল, পার্বতীপুর, চিরিরবন্দ এগুলো দেখাচ্ছে, কিন্তু সদর তো দেখাচ্ছে না। সদর দেখাচ্ছে না, তাই আপাতত একটা দিয়ে দেন। যেমন দিনাজপুর সদরের তো এখানে নাই মনে হয়, ফ্রিল্যান্সার আপনারাই হবে সমস্যা। হ্যাঁ এবার সেটিংস দিতে পারবেন মনে হয়। ওকে দেন ইমেল এর নোটিফিকেশন, হ্যাঁ ঠিক আছে, নিচে চাই কারেন্ট পাসওয়ার্ড, রেজিস্ট্রিং ইমেল ফরম্যাট, ঠিক আছে নিচে যান, এগুলা লাগবে না। আচ্ছা ভেরিফাই এর আবার ইয়াতে চলে যাবে, ভেরিফাই এর ঘরটা থেকে আপনি কোথায় চলে গেলেন আমি চেক বুঝলাম। আচ্ছা
ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন জানো নিচে আসেন হ্যাঁ কানেক্ট উইথ ফেসবুক দেন হ্যাঁ আপনার আগে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ছিল আগে না তো তাহলে এই ছবি আসলো কেন এটা কি আপনার ফেসবুকের ছবি হ্যাঁ আচ্ছা বলতেছে লিংক টু এক্সিস্টিং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এই কারণে বলতেছে আপনার মেবি আগে অ্যাকাউন্ট ছিল আমার নামে তো ছিল না, অন্য একজন একটা অ্যাকাউন্ট চালাইতাম আমি মাঝখানে। ওই তো ওইটার সাথে ফেসবুক কানেক্ট করা না, এই ফেসবুক দিয়ে তো আমি কানেক্ট হই নাই। এই যে লেখাচ্ছে তো ওই যে লিংক টু এক্সিস্টিং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এভাবে বলতেছে তো এটা আরেকজন অ্যাকাউন্ট ছিল ওইটা আপনার ফেসবুক কানেক্ট করা আছে আপনি এটা কানেক্টটা যেভাবে হোক ইয়া করেন এটা নাহলে কিন্তু এটা প্রবলেম হবে এই দেখেন এইটা আপনি তো ফেসবুকটা বাদ দিই পরে নাহলে একটা হ্যাঁ বাদ দেন কি করবে না ভেরিফাই উইথ লিংকডইন দেন ওয়েলকাম ব্যাক দেখছেন আপনি সেম জিমেল দিয়ে ফেসবুক এবং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ছিল মেবি এন্ড ওইটা দিয়ে মনে হয় ইয়া করা হয়েছিল লিংক করা হয়েছিল আমার এই আইডি দিয়ে তো কখনো ইউজ করি নাই আমি। দেন পাসওয়ার্ড দেন দেখছেন আপনি একটা ভেজাল করছেন কিছু একটা ভেজাল করছেন আচ্ছা এটা পরে আপনি সর্ট আউট করেন যেভাবে হোক সর্ট আউট করে ফেলেন নাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে দুটো অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু সো পরে দেখা যাবে যে ব্যান টেন করে দিচ্ছে তো আপনি আগে করছেন এটা দেখবেন না খেয়াল থাকবেন না এই যে দেখেন আপনার ট্রাস্ট স্কোর হচ্ছে লো তার মানে কি আপনাকে কে কোনো কাজ সহজে পাবেন না মানে এটা পাওয়া অনেক টাফ হয়ে যাবে কারণ লো ট্রাস্ট ফ্রিল্যান্সারই করে না তো আর আপনাকে গুড অথবা এক্সিলেন্ট হইলে কি হবে মোটামুটি করতে হবে হ্যাঁ ট্রাস্ট স্কোরটা বাড়াইতে হবে আচ্ছা তো যাই হোক এরপরে আচ্ছা এবার প্রোফাইলে যান চলে যান এখানে না ওই ডান পাশে ওখান থেকে প্রোফাইল ভিউ প্রোফাইল ওকে তো এখানে নিচে আসেন এখানে সার্টিফিকেশন করা যাবে এখানে সার্টিফিকেশন ব্যাপার আছে তারপরে এখানে আছে যাব এখানে দেখেন উপরে পোর্টফোলিও একটা ব্যাপার করা আছে পোর্টফোলিও আইটেম এটা খুবই ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সারের জন্য আপনার যত কাজ আছে সবগুলোকে আপনি পোর্টফোলিও হিসেবে এখানে রাখবেন কিভাবে ইমেজ হোক সেটা লিংক হোক যেভাবে হোক এখানে পোর্টফোলিও হিসেবে আপনাকে রাখতে হবে সাপোজ আপনি কোনো একটা ডিজাইনের কাজ করছেন আপনি কোনো একটা ডিজাইনের কাজ আপনার নেন কোনো একটা ডিজাইনের কাজ বের করেন যে কোনো একটা ডিজাইনের কাজ আপনি এখানে করছেন প্র্যাকটিস করছেন বা বানাইছেন এক জায়গায় রেখে দিবেন জায়গা মতো রেখে দিবেন যে এখানে না যেদিন যেটা কাজ ওই ডেটে রেখে দেই তো কোন দিয়ে রাখছি ডিজাইনগুলো আলাদা করে রাখতে হবে সব ডিজাইন আলাদা করে রাখবেন এগুলো তো লেআউট এগুলো না যেদিন যে কাজটা করাইছিলেন ওইখানে রেখে দিয়েছিলেন কাজ করে করে আর কি নিজের থেকে মানে কোনোদিন চিন্তা করিনি যে স্যার আমি আজকে তাহলে একটা ডিজাইন নিজে থেকে ডিজাইন করি এটা মানে কখনো চিন্তা আসেনি তাই তো
আপনি যেগুলো কাজ করতেছিলেন ওগুলাই করছি শুধু। ওই তো এইরকম করলে জীবনে আর কাজ পাওয়ার লাগবে না, কাজ তো করার লাগবে। ঠিক আছে, আমি যতটুকু দেখাচ্ছি আপনাদের রিয়েল লাইফে 10% ও দেখাচ্ছি। আমি জাস্ট আপনাদের বইটা দেখছি। আপনারা ওগুলাই তো বাকি শেষ করতে পারছি না, নিজে থেকে আর কি করবো, ওগুলাই তো করে করে করাইছি, এটাকেই নিজে থেকে ইমপ্লিমেন্ট করে অনেক কিছু করা যেত। যতদিন যা করাইছি ওগুলাই তো প্র্যাকটিস শেষ হচ্ছে না। বের করুন, কোনো কাজ নাই আপনার যা আছে, একই জিনিস ঘুরে ফিরে বের হচ্ছে। কাজ তো করছি, সেদিনই তো বের করলাম, কোথায় রাখলাম। প্রীতম ভাই, ভাই আপনি কোনো ফাইল ওপেন করার আগে ক্লিক করলে যে ডান পাশে ওইটা শো করে, ওটা কিভাবে? ওটা প্রিভিউ পেন আছে, দেখেন প্রিভিউ পেন। ভাই আপনারটা কি আলাদা নাকি? আপনারটা অনেক সুন্দরভাবে শো করে। না তো, আপনার কি উইন্ডোজ 10 না সফটওয়্যার নাকি? না না, উইন্ডোজ 10 ই আছে। এটা কোথায় আছে? ওটা উপরে উপরে ওই যে উপরেই আছে, দেখবেন যে ব্রাউজারের উপরে। একটু আগে একটা দেখলাম যে আজমান, ওটা দিয়ে দেন, ওটা নেন। উপরে দেখবেন ভিউ মনে হয় আছে, এটা ভিউ এর ঘর আছে, তারা ভিউ এর ঘর আছে, এটা ভিউ। ওইটা ভাইয়া? হ্যাঁ আমি বলতেছি, ওখানে প্রিভিউ পেন আছে। ভিউ এর জায়গায় একটা অপশন আছে প্রিভিউ প্যান নামের। হ্যাঁ প্রিভিউ প্যান। হ্যাঁ এটাই দেখুন। ইয়া আজমান ফাইলটা দেখি। আরে ফাইলটা ওপেন করেন। হ্যাঁ এখানে কি আছে, নিচে কি আছে? একটা ব্যানার দিয়েছিলাম শুধু। এই অবস্থা, প্রথমে তো ভালোই লাগছিল দেখতে। এটা কমপ্লিট করিনি, ইনকমপ্লিট আর কি, তো শুরু করছিলাম আর কি প্রতিষ্ঠানের। কোনো কাজ নাই আপনার? আছে, একটু খুঁজতে হবে। কাজগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট করিনি আর কি। দেখে লাভ আছে, যেগুলো রিসেন্ট সেগুলো দেখেন না। ফার্স্টের দিন একটা মনে হয় ইয়া বানানো হয়েছিল প্রোফাইল, ওইটা না হয় দেন আমাদের। না আচ্ছা, একটা নেন, একটা যে কোনো একটা নেন, একটা স্ক্রিনশট নেন ফুল পেজ। এটা গিগার একটা ইয়াত নিছিলাম, এই যে এটা। না এটা দিলে হবে না তো। এই কাজটা কোথায় আপনার? এই কাজটা তো পাচ্ছি না। স্যার পিকচারটা আরেকবার ওপেন করেন তো, যেটা ওপেন করছিলেন। ওখানে সম্ভবত সোর্স আছে, ব্রাউজারের সোর্স নাই? আচ্ছা এটা তো ছবি নিছি। এরকম যদি হয় অবস্থা, তাহলে আর জীবনেও কাজ করা লাগবে না, টাকা পয়সা করা লাগবে। নিজের কাজই কোথায় আছে সেটাই খুঁজে পাচ্ছি না। যখন হাজার হাজার কাজ দিবে মানুষ, তখন কিভাবে ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, নিজে নিয়ে না বুঝতে পারেন, কোনোদিনও হবে না, বলে দিচ্ছি। হ্যালো প্রীতম ভাই, আমি সঙ্গে সঙ্গে করতেছিলাম তো তো এক দুই স্টেপ পিছিয়ে আছে এখানে ভাই। ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ বাংলা দুটোই দিব ভাই? দুটোই দেন। এটা দিই ভাইয়া? দেন ফুল পেজ স্ক্রিনশট নেন। ফুল পেজ স্ক্রিনশট একটা ইয়া পাওয়া যায়, ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার মতো। মেনুটা গেল কই? নাকি মেনুই নাই? না মেনু আছে তো উপরে। কোথায়? যেটা একটা ফুল স্ক্রিনশট নিয়ে নেন। ফুল পেজ নেন, ফুল পেজ।
হইলো? হুম। ঠিক আছে, তাহলে এটা ইয়া করেন, এটা সেভ করেন, ইমেজ হিসেবে সেভ করেন আপাতত। করেন, ডেস্কটপে সেভ করেন। করছেন? করছি। ওকে, সো এবার যান আবার ফ্রিল্যান্সার। তো এখানে যে পোর্টফোলিও আইটেম ম্যানেজ, হ্যাঁ অ্যাড পোর্টফোলিও আইটেম, হ্যাঁ অ্যাড পোর্টফোলিও আইটেম। এখানে এসে টাইটেলে ধরেন আপনি যে যে জিনিসটা কাজ করছেন সেটার একটা টাইটেল দেন, যে এটা হচ্ছে অমুক রিলেটেড একটা ওয়েবসাইট, ঠিক আছে, অমুক একটা ওয়েবসাইট বা এরকম একটা টাইটেল দেন। এটা কিসের ওয়েবসাইট ছিল? এটা ছিল হচ্ছে এটা বিজনেস ওয়েবসাইট, সেখানে দেখেন বিজনেস পোর্টফোলিও, বিজনেস ওয়েবসাইট। এখানে সেই ওয়েবসাইটটার নিচে একসাথে লেখেন, ওয়েব আলাদা, সাইট আলাদা দিয়ে একসাথে, এবং ডাব্লিউ বড় হাতের দেন। এগুলো ফলো করবেন, এগুলো ইম্পর্টেন্ট। দেন একটা ডেসক্রিপশন দিবেন যে এই কাজ করা হয়েছে, এখানে এটা করা হয়েছে, লিংক দিয়ে দিবেন। এখানে লিংক দিতে পারবেন, সমস্যা নেই। আপনি যে ওয়েবসাইটে কাজ করছেন সেই ওয়েবসাইটটা ধরেন কোনো লাইভে থাকলে সেই লাইভের লিংকটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। যদি আমার কোনো আপলোড করা থাকে তাহলে, হ্যাঁ যদি আপলোড করা থাকে, আর নাহলে এখানে কি কি নিয়ে কাজ করছেন, যে এটা বানাইছি, এই বুটস্ট্র্যাপ, এই টেকনোলজি, হ্যাঁ এগুলো ছিল, এই সিএসএস ছিল, এটা সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন। আর নিচে যে আপলোডে এসে এখানে এসে ইমেজটা আপলোড করে দিন। এখানে একটা ইমেজ নিলে হবে না, এক একটা ওয়েবসাইটে মাল্টিপল 4-5টা করে ইমেজ নিয়ে নেবেন। মানে যেহেতু আপনার এখন সিঙ্গেল পেজ, তো এখন কিছু করার নাই, বাট যখন একটা মাল্টিপল ওয়েবসাইটের পেজগুলো বানাবেন তখন মাল্টিপল ইমেজ একসাথে সবগুলো পেজের ইমেজগুলো নেবেন, নিয়ে আপলোড করবেন। আপলোড করেন, হ্যাঁ এটা আপলোড করে দেন। কোথায় রাখছেন? ডেস্কটপে রাখছিলেন মেবি। ঠিক আছে, এভাবে করে, তো এভাবে করে আরো মাল্টিপল আপলোড করতে পারবেন। সো যখন আরেকটা কাজ নেবেন একটা একটা করে ভেবে, আর নিচে স্কিল কি কি স্কিল দিয়ে এটা বানাইছেন স্কিলগুলো দিয়ে দেন, HTML CSS, হ্যাঁ বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে দেন। বুটস্ট্র্যাপ স্কিল অ্যাড করেন নাই না, ইন্টার স্কিল, ওখানে ইন্টার স্কিল আছে, ইন্টার স্কিল থেকে বুটস্ট্র্যাপ দেবেন। আপনি তো অ্যাড করেন না, এখন তো আসবে না। জাভাতে যে করে দিয়ে দেন, বুটস্ট্র্যাপ পাইলাম না, ওই যেখানে ইয়া করলাম। আপনি দেখেন না, জাভাতে যে করে দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, ওকে সেভ দিয়ে দেন। এই যে ডেসক্রিপশন একটা বিজনেস ওয়েবসাইট আপাতত লিখে রাখেন, ওইটাই উপরেরটাই কপি করে নিচে দিয়ে দেন, ঠিক আছে। এখানে উপরে দেখেন কন্টেন্ট টাইপ আছে, কন্টেন্ট টাইপ আর্টিকেল, কোড, হ্যাঁ ভিডিও, অডিও, আদার্স, অনেক ধরনের করা যায়, অনেক ধরনের সিস্টেম আছে। তো এক একটা এক রকম সিস্টেম আসবে। তো আমরা যেহেতু ওয়েবসাইটের, সো ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো এখানে সুন্দর করে দিব এবং খুব সুন্দর করে ডেসক্রিপশন দিব। যদি লাইভে থাকে সেই লাইভের লিঙ্কগুলো এখানে দিব, তাহলে কি হবে, এটা আমার পোর্টফোলিওগুলো অ্যাড হবে। সেইভাবে করে অনেকগুলো পোর্টফোলিও আমাদের বানাইতে হবে আস্তে আস্তে। এক একটা কাজ করব, এক একটা ডিজাইন করবেন, এক একটা ইয়া করবেন, সব পোর্টফোলিও আস্তে আস্তে এখানে অ্যাড করতে হবে। নিজে সেভ করে দেন। তো উপরে যান, দেখবেন যে একটা পোর্টফোলিও আসছে, এরকম এভাবে করে অনেকগুলো পোর্টফোলিও চলে আসবে, ঠিক আছে। অনেকগুলো পোর্টফোলিও আমাদের আস্তে আস্তে বাড়াইতে হবে, আস্তে আস্তে পোর্টফোলিওগুলো বাড়াইতে হবে। কাজ এক একটা ডিজাইন করবেন, এক একটা ডিজাইন করে একটা পোর্টফোলিও বানাবেন, এটা একরকম কি কি করতে না করতে সব পোর্টফোলিও বানায় রাখবেন। সেইটা আপনার পোর্টফোলিওগুলো যখন বিট করবেন তখন দেখা যাবে। তারপর প্রোফাইল পেজে আবার যান, ওই যে ডান গো ব্যাক টু প্রোফাইল পেজ লেখা, আচ্ছা ওই যে গো ব্যাক টু প্রোফাইল পেজ, হ্যাঁ ক্লিক করুন, হ্যাঁ নিচে যান, হ্যাঁ যে পোর্টফোলিও একটা আইটেম দেখাচ্ছে দেখছেন। তো এখানে রিভিউ নাই, আমাদের আপাতত রিভিউ পরে আসবে। নিচে যান, ওই যে এডিট স্কিলে যা স্কিল বাড়ায় নিয়েন, ওই যে উপরে যান এখানটাতে, হ্যাঁ এখানে বুটস্ট্র্যাপ এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে।
যার নিচে যাই, এক্সপেরিয়েন্স, এখানে কোনো এক্সপেরিয়েন্স থাকবে, এডুকেশন সেম ভাবে এডুকেশন এক্সপেরিয়েন্স যদি থাকে এগুলো অ্যাড করে নিতে হবে। নিচে যান, কোয়ালিফিকেশন যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন কোনো পাবলিকেশন থাকে এগুলো অ্যাড করা যাবে, সেগুলো অ্যাড করে নিন। যেরকম আর কি ইয়াতে অ্যাড করছিলেন ফাইবারে যেরকম অ্যাড করছিলেন, সো এরকম একটা করবেন। সো এখন ধরেন সাপোজ আপনি এখন বিট করে, সো ফ্রিল্যান্সারে যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাচ্ছি আমরা সর্বোচ্চ 8টা বিট করতে পারবো এবং 8টা কিন্তু দেখে শুনে বিট করতে হবে, ঠিক আছে? ওই যে ইয়াতে যান, কত দিনের 8টা বিট করতে হবে? মাই প্রোফাইল উপরে ওই ফ্রিল্যান্সারের নিচে যান, তো ওখানে না ড্যাশবোর্ড একটা আছে, দেখেন ড্যাশবোর্ড কোথায় আছে, উপরে যান, উপরে হ্যাঁ এখানে মাই সার্ভিসেস এর পাশে মাই প্রোফাইলটা দেন তো, নিচে নিচে, হ্যাঁ ইমপ্রুভ প্রোফাইলের পাশে মাই প্রোফাইল লেখা ফ্রিল্যান্সারের লোগোর নিচে এখানে, হ্যাঁ এখানে দেন, এটাই আসতেছে। তো তাহলে এক কাজ করেন, ফ্রিল্যান্সারে যান, এখানে ক্লিক করেন, এই যে ড্যাশবোর্ড। তো এখানে দেখেন ডান পাশে কর্নারে সেটআপ ইয়ার অ্যাকাউন্টে এখনো 60%, আপনাকে কিন্তু 100% জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যা হলো যে ইউএস ইংলিশ এক্সাম লেভেল 1 এইসব এক্সাম দিতে গেলে ফাইবারে ফ্রিল্যান্সারে টাকা লাগে, সো ফ্রিল্যান্সার একটু ভেজাল আছে, তো আমাদের এর মধ্যেই কাজ করাইতে হবে, আর কিছু করার নাই। তো একটু নিচের দিকে যান, নিচের দিকে গেলে দেখবেন যে আপনার কয়টা বিড আছে, নিচের দিকে নিচে যান, ওই যে পোলস, এই পোলস না, এখানে লেখা থাকে, এখন হয়তো আসবে না, হয়তো পরে আসবে, আপনার কয়টা বিট বাকি আছে এরকম লেখা থাকবে। তো আপনি সর্বোচ্চ 8টা করতে পারবেন, আর একটা একটা করে একটা আনলক হবে। সো সাপোজ আপনি উপরে লেখেন, উপরে কোনো কিছু সার্চ দেন, ব্রাউজে যান, হ্যাঁ ব্রাউজে এখানে লেখেন ওয়েবসাইট ডিজাইন মেকানিজম লেখেন, সাব ডিজাইন, হ্যাঁ সার্চ দেন, আচ্ছা টপ প্রজেক্টসে ভিউ অল দেন, এখানে এসে ওয়েবসাইট ডিজাইন সার্চ দেন, সো দেখেন এখানে 548টা রেজাল্ট, মানে 548টা এখন জব আছে, এখন এক্সিস্ট করতেছে। তো এখানে দেখেন অনেক রকমের জবের কথা বলা আছে, এগুলো হচ্ছে যারা হচ্ছে কাজ দিতে চায় তারা হচ্ছে এখানে লিখে রাখছে, যেমন হচ্ছে মাল্টি ভেন্ডর স্টোর, এগুলা তারপর একটু খুঁজবেন যে আপনার নিজে বুঝতেছেন যে কি চাচ্ছে, ওই অনুযায়ী আমাদের একটু খুঁজতে হবে। যেমন হচ্ছে নিচে যান, নিচে যাই, তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফর বিজনেস এন্ড উইথ এসইও কনফিগারেশন বলতেছে, ডিজাইন এন্ড বিল্ড ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ, ওই যে দেখেন আই নিড সামওয়ান টু ডিজাইন এন্ড বিল্ড ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ, নিচে দেখেন হ্যাঁ এইটা। তো এখানে এবং ইউএসডি পার আওয়ার আমাদের আওয়ারের মধ্যেই আছে, দেখছেন $2 থেকে $8 মধ্যে, এবং যে লোকটা কাজ দিচ্ছে সেই লোকটা কিন্তু 4টা রিভিউ পাওয়া লোক, তার মানে সেই লোকটা জেনুইনলি কাজ দিচ্ছে, তাই না? এখানে অনেকেই আছে স্ক্যামও হইতে পারে, যে যারা কাজ দেয় তারা ঠিক মতো কাজ দিচ্ছে কিনা, ঠিক আছে, কারণ এখানে ইন্ডিয়ান বেশি, তো তো এই লোকটা 4টা রিভিউ আছে এবং আছে, এবং অলরেডি দেখেন 21টা ভিডিও পড়ে গেছে 50 মিনিটের মধ্যে, 21টা ভিডিও পড়ে গেছে। তারপর আমরা যাই এই কাজটার ভিতরে, ঠিক আছে, কাজটার ভিতরে যাই। তো এখানে বলতেছে যে আই নিড এ নিউ ওয়েবসাইট, আই নিড ইউ টু ডিজাইন এন্ড বিল্ড ইট, মানে কাজটা হচ্ছে এরকম যে একটা ওয়েবসাইট লাগবে আর ডিজাইন করা লাগবে, ওকে। তো তাহলে এখানে আমরা দেখতে পারি যে এখানে কি হয়েছে, তো প্রপোজালস এ যান, ডিটেইলস এর উপরে প্রপোজালস আছে, উপরে দেখেন প্রপোজালস, এখানে হচ্ছে যারা যারা প্রপোজাল দিছে তাদের ছবি দেখা যাবে এবং কারা কারা দিছে, দেখেন এই যে দেখেন প্রথমে একজন বাঙালি দিছে, বাঙালি ডিজাইন চেস, তার কিন্তু 567টা রিভিউ আছে, তার মানে সে কিন্তু একদম এস্টাবলিশ ডিজাইনার ফ্রিল্যান্সার, এবং যারা যারা প্রপোজাল দিছে সবাই কিন্তু রিভিউ আলা, দেখেন নিচের দিকে যাবেন, এই যে ফারজানা এস একটা মেয়ে দিছে, সেই মেয়েটাও কিন্তু এখানকার $20 দিছে, যদিও অনেক বেশি দিছে, তারপরেও সে যেহেতু অনেকগুলো রিভিউ পাওয়ালো এই কারণে হয়তো $20 দিছে। নিচে যান, দেখবেন যে এরা সবাই হচ্ছে কি বিট করছে, এই কাজটাতে বিট করা হয়েছে, ঠিক আছে। সো নিচের দিকে একদম নিচে যান, সো 21 জন বিট করছে, তো সো 3 নম্বরে যান, 3 নম্বরে গেলে দেখবেন যে যারা হচ্ছে রিভিউ ছাড়া, যেমন এই যে দেখেন এই যে তানুজা এস, দেখেন রিভিউ ছাড়া, ঠিক আছে, তার মানে আমাদের মতো নতুন,
তারপরে হচ্ছে নিচে হ্যাঁ $5 দেখছেন, থাওয়েন $10, তারপরে যে নিচে আম্বিকা এম, মানে এরা হচ্ছে নতুন আমাদের মতো। তো এক একটা ভিতরে গেলে এরা কি লিখছে মানে এগুলা হচ্ছে দেখতে পারবেন যে বিট পড়ার সময় তারা কি লিখছে। দেখেন যে আই এম ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট, হ্যালো স্যার ম্যাডাম, এইসব কথা এবং কাজ পাওয়ার জন্য $2 পর্যন্ত বিট করছে। দেখেন ঠিক আছে, তো আপনার চান্স কোথায় এখানে? তো এখানে ফ্রিল্যান্সারটা সোজা কথায় আপনার পুরোটাই লাক, বুঝছেন? ফ্রিল্যান্সারের যে কাজটা পাওয়ার ইয়াটা চান্স পাওয়াটা পুরোটা লাকের উপর ডিপেন্ড করে, আপনার টাইমিং ডিপেন্ড করে এবং কিভাবে এটা টাইমিংটা আসে তো এটা বলা যায় না। তো তারপরও আমরা যাই আবার ডিটেলসে চলে যাই, ঠিক আছে ডিটেলসে চলে যাই। তো ডিটেলসে যে আমরা একটু নিচে এটার জন্য বিট করব, কিভাবে বিট করব। তো এখানে দেখেন প্লেস এ বিড অন দিস প্রজেক্ট, এই সেকশনটা বলা আছে যে এখানে আওয়ারলি রেট বিট ডিটেলস, আপনি কত ডলার আওয়ারলি রেট দিতে যাচ্ছেন। আপনার অলরেডি 5 আওয়ার এখানে আছে তাই না, 5 আওয়ার ইজ দি আওয়ারলি রেট, এটাই বলা আছে। সো এখানে বলা আছে যে আপনাকে $4.5 ইয়া করা হবে, $50 অলরেডি ডিটেক্ট করে নিবে, নিচেই লেখা আছে পেড টু ইউ $5, 50 সেন্টের মতো ডিটেক্ট করবে, $4.5 আপনি পাবেন। আর উইকলি আপনি কত ঘন্টা কাজ করবেন এটা হচ্ছে বলতে, উইকলি একটা উইকে কত ঘন্টা থাকতে হবে, কত ঘন্টা থাকে, তো আপনি কত ঘন্টা কাজ করবেন এটা লিমিট বলে দেন যে আপনি এত ঘন্টা কাজ করবেন, উইকলি বাড়ায় দিতে পারেন, 40-50 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে 50 দেওয়া যাবে না না এত বেশিও দিয়েন না, কারণ আপনার হচ্ছে কি ঘুমাইতে হবে বা এই করতে হবে, সবকিছু মিলায় দিতে হবে। সো দেন 50টাই দেন, 50ই দেন। হ্যাঁ দেন হচ্ছে ডিসক্রাইব, এখানে আপনার প্রপোজালটা ডিসক্রাইব করতে হবে। সো এখানে বেশিরভাগ যারা এক্সপেরিয়েন্স তারা কি করে এখানে সুন্দর করে ফার্স্টে তার কাজের লিঙ্কগুলো দিয়ে দেয় যে স্যার এই যে এই কাজগুলো আমার আছে, যাদের এস্টাবলিশ কাজ আছে, যেমন কারো হচ্ছে আপনার কি আছে লাইভ প্রজেক্ট আছে, কারো লাইভ প্রজেক্টের লিঙ্ক আছে, এগুলো দিয়ে দেয়। সো এগুলো যেহেতু আমাদের নাই, তো আমাদের যেটা করতে হবে এখানে ডিসক্রিপশন, এখানে প্রপোজালে আমাদের ডিসক্রাইব করতে হবে যে আমি এই কাজের জন্য যোগ্য, কেন আমাকে যোগ্য, এই কথাটা আপনাকে সম্পূর্ণ এখানে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, কেন যোগ্য, এই জন্য কি বলছি, ওই যে প্রপোজালস গুলো দেখবেন, ওই যে উপরে প্রপোজালস গুলো আছে, প্রপোজালস গুলো দেখবেন। ওখানে না, আবার কোথায় গেলেন, একটু আগেই দেখাইলাম আপনাকে ওই যে প্রপোজাল, এর আগে প্রপোজাল যে দেখলাম প্রপোজালসে যাবেন, এখানে এক একজন কি লিখছে এক একটা ক্লিক করেন, কোন একটা ক্লিক করেন, আপনার বাঙালি যারা লিখছে তারা এতে ক্লিক করেন, ওই যে প্রথমটা ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। সেখানে কি বলছে, হাই देयर, আই হ্যাভ গন থ্রু প্রজেক্ট ডেসক্রিপশন, আই ক্যান মেক এ নিউ ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ, দেখছেন, আই আন্ডারস্ট্যান্ড। তো এখানে অনেক কিছু বলা আছে। সো বিট যেহেতু, সো বিটে কপি করার দরকার নেই, তারপরে এই টাইপের একটা হচ্ছে আপনি একটা ডেসক্রিপশন বানাবেন, বানায় এটা কপি করে রেখে দিবেন যাতে এটা আপনি কি করতে পারেন, রেগুলার ইউজ করতে পারেন। তো এখন আপাতত বিট নষ্ট করার দরকার নাই, 8টা বিট, তো আবার এই এক একটা বিট ফেরত পাইতে 1 সপ্তাহ লেগে যায়। ঠিক আছে, সো সপ্তাহে 8টা করতে পারবো? হ্যাঁ এক সপ্তাহে 8টা বিট করতে পারবো? না না না, আপনার এটা কোনো ইয়া না, আপনি 8টা বিট এখন পাবেন ফ্রি হিসেবে, আপনার যখন একটা দিয়ে দিবেন ওই বিটটা আবার ফেরত পাইতে আপনাকে 3-4 দিনও লাগতে পারে একটা বিট ফেরত। তো এইরকম আর কি সিস্টেম। সো যেখানে এইভাবে দেখছেন, এইভাবে অনেক কিছু বলা আছে। সো এইভাবে আপনি সাজাবেন, কথাগুলো সাজাবেন, কোন একটা প্রপোজাল দেখবেন, প্রপোজাল দেখে দেখে প্রপোজাল সাজাবেন, সাজায় তারপর ওইটা কপি করে রেখে দিবেন যাতে রেগুলার এই বিট ডেসক্রিপশনটা এখানে দিতে পারেন। তো এবার আবার যান ডিটেইলসে যান, যতবার আমরা বিট করব ততবারই প্রপোজাল লিখতে হবে আমাদেরকে, রাখতে হবে প্রপোজাল লিখতে হবে, এখানে আপনাকে সুন্দর করে প্রপোজাল লিখতে হবে। ঠিক আছে, প্রপোজাল লিখেন, দেন নিচে হচ্ছে এগুলো কিছু দেওয়া দরকার নেই, এগুলো আমাদের কিছু অপশন নাই। প্লেস বিট দেখেন কর্নারে প্লেস বিটটা দিতে হবে, হ্যাঁ সো প্লেস বিটটা দিতে হবে, এভাবে প্রপোজাল লেখে। তো এভাবে করে প্রথমে 8টা বিট, খুবই সাবধানে খুবই দেখে শুনে আপনাকে 8টা বিট চেস করবেন, যেই বিটে আপনার যেইটাতে আপনার পাওয়ার সম্ভাবনা বেশি মনে হয় যে আমি এটাতে করতে পারবো, কাজটা পাওয়ার সম্ভাবনা আছে, সেরকম বিট দেখে আপনি প্রপোজ করবেন। এবং খেয়াল রাখবেন যে বিটগুলোতে হচ্ছে আপনার স্টার নাই, রিভিউ, যেমন আবার ব্যাকে যাই, ওই যে ওয়েবসাইট ডিজাইনের যে কাজটা ছিল সেটা কোথায় ছিল, ওয়েবসাইট ডিজাইনের, হ্যাঁ এই যে দেখেন এখানে যারা যারা কাজ দিচ্ছে, যেমন প্রথম দুইজন যে কাজ দিচ্ছে তাদের কিন্তু কোনো কাজ নাই আগে থেকে কমপ্লিট করা, তার মানে কি তাদের কিন্তু রিভিউ নাই, সো তারা নাও স্ক্যামও হইতে পারে। সো এটা আমরা কিন্তু এখনো শিওর না, সো চেষ্টা করবেন যাদের প্রোফাইলে রিভিউ আছে, হ্যাঁ যেসব কাজ দেওয়া রিভিউ, এটা কিন্তু রিভিউ পাওয়া,
তো তাদের হচ্ছে আপনি কাজগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাদের প্রোফাইলে বিটগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম অনেক আছে, ঘাটতে ঘাটতে পেয়ে যাবেন। দেখছেন 52 মিনিট 26টা পড়ছে, 1 ঘন্টায় 5টা পড়ছে, তার মানে এটা কঠিন কাজ আছে। এরকম দেখবেন যে যেসব বিট কম পড়ছে এগুলো একটু দেখবেন যে বিট কম পড়ছে কোনগুলাই, সেগুলো একটু সার্চ করবেন, যেমন ওটা কি আপনার সাথে মিলে কিনা কাজটা। ঠিক আছে, সো যেসব কাজটা কঠিন সেগুলোতে এখানে কোনো রিভিউ নাই কিন্তু 7টা বিট পড়ে গেছে। হ্যাঁ দেখছেন রিভিউ নাই, তারপর 7টা বিট পড়ে গেছে, নিচেরটা দেখেন 6টা বিট পড়ছে। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো কাজ পাওয়ার জন্য করতেই হয় যে নিচেরটা আবার 20টা পড়ছে। তো যেগুলো স্ক্যাম ওগুলো কিভাবে বুঝবো ভাইয়া? বোঝা যায় না, আসলে বোঝা যায় না, কাজ করতে পারেন। ভিডিও করলাম তার কাজও করে দিলাম, পরে কি কোনো সমস্যা হয়? এখন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ট্রানজাকশন ফ্রিল্যান্সারে হয়। কারণ সে যদি আপনাকে ফ্রিল্যান্সারের বাইরে নিয়ে আসতে চায় তাহলে আপনি বুঝবেন যে কি হয়, সে হচ্ছে স্ক্যাম। যদি ফ্রিল্যান্সারের ভিতরে থাকে, ভিতরে কাজ শুরু করতে বলে ভিতরে থেকেই আপনাকে কন্ট্যাক্ট করা হয় যে কাজটা আপনাকে দিছে। ঠিক আছে, কাজটা দিলে ফ্রিল্যান্সারের অপশন আছে, ওরা হচ্ছে বলবে হ্যাঁ একে কাজ দিছে, তো তখন হচ্ছে কাজের ইয়া শুরু হয়। তো তখন আপনার কাজটা কতগুলো জব কমপ্লিট হয়েছে এগুলো যে আসতেছে না, এই কারণে আসছে। তো সে যদি কাজের বাইরে আপনাকে আলাদাভাবে যোগাযোগ করতে চায় তাহলে একটু সাবধানে থাকবে। সো আর 8টা বিট, সো সবাই একটু সাবধানে 8টা বিট গুলো দিয়ে চেষ্টা করুন। পরে আরেকদিন কন্টেস্ট নিয়ে দেখাবো, আরেকদিন কন্টেস্ট নিয়ে একদিন সময় পেলে কন্টেস্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো দেখাবো। তো সবাই ফ্রিল্যান্সারে সুন্দর করে পোর্টফোলিওটা সাজাবেন, খুবই ইম্পর্টেন্ট পোর্টফোলিও সাজানোটা। ফ্রিল্যান্সারের পোর্টফোলিওটা সাজাবেন, আপনাদের কাজগুলোর স্ক্রিনশট নেবেন বা সুন্দর সুন্দর কাজ বানাবেন, বানায় পোর্টফোলিওটা বানাবেন, তারপর হচ্ছে বিট করা শুরু করতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, তো ফ্রিল্যান্সারে অনেক বাংলাদেশি আছে, অনেক কাজ আছে ফ্রিল্যান্সারে। ঠিক আছে, এটা কোনো আপনার অনেক কাজ আছে। তো ফ্রিল্যান্সার থেকে কাজ পাওয়ার চান্স বেশি, মানে আমাদের যে রিলেটেড কাজটা ওয়েব ডিজাইনের কাজটা, ফ্রিল্যান্সারে কাজ পাওয়ার চান্সটা আরো বেশি। ঠিক আছে, তো এই আর কি, ফ্রিল্যান্সারে আজকে সবাই চেষ্টা করবেন ফ্রিল্যান্সারে অ্যাকাউন্টটা সুন্দর করে ক্রিয়েট করার। ঠিক আছে, হ্যাঁ আমার আগের অ্যাকাউন্ট একটা আছে বললাম, এটা যদি পাই আমি খুঁজে তাহলে এটা আমি ডিলিট করতে পারবো? কোনো